বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রার এই পর্বটি চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা জানেন যে গতকাল রাত 10:01 মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। 20 মিনিট ফাঁসিতে ঝুলিয়ে 2201 কোড নাম্বারের এই দণ্ডিত আসামিকে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর করবার শেষে তার মরদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে ফরিদপুরের সদরপুরে দাফন করবার জন্য এবং সেখানে সরকারি নিরাপত্তার মধ্যে তার মরদেহ দাফন করা হবে। প্রতিবাদে জামায়াত ইসলামী আগামী রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। রাত 11:15 নাগাদ গণমাধ্যমে খবর প্রচারিত হয় যে জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে গ্রেফতার করা হয়েছে। পরে অবশ্য র্যাব জানিয়েছে যে তিনি অসুস্থ বোধ করায় তাকে সিএমএসে ভর্তি করা হয়েছে। এটি গ্রেফতার কিনা সেটি এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে র্যাবের ভাষ্য অনুযায়ী তিনি অসুস্থ, সে কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এর বাইরে আমরা জানি যে আগামী নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে গত কয়েক সপ্তাহ ধরে সহিংসতা চলছে পুরা দেশ জুড়েই। এক কথা বলা যেতে পারে, ঢাকা দেশের অধিকাংশ জেলা থেকে বিচ্ছিন্ন, কোথাও কোথাও আগুনে পড়ছে দেশ এবং প্রতিদিনই কোথাও না কোথাও মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছেন অসংখ্য মানুষ। বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গতকালও প্রায় 5 জন নিহত হয়েছেন লক্ষ্মীপুরে এবং অবরুদ্ধ র্যাবকে হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার করতে হয়েছে। সমঝোতার একটা চেষ্টা চলছে, আন্তর্জাতিক বিভিন্ন মহল সেই চেষ্টা করছেন। জাতিসংঘের মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ তারানকো সেই চেষ্টা করে গেছেন এবং শেষ পর্যন্ত এই চেষ্টায় কোনো সাফল্য আসবে কিনা সেটি এখন পর্যন্ত বলা দুরূহ। দেশের এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি, আর এই পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য আমার স্টুডিওতে 4 জনের একটি প্যানেল রয়েছেন। তারা কথা বলবেন এবং কথা বলবেন আপনারা যারা দর্শকরা এই অনুষ্ঠান দেখছেন। দর্শকরা আমার অতিথিদেরকে প্রশ্ন করতে পারবেন 889116 889161 88916162 এই নাম্বারগুলোতে ফোন করে এবং পর্দায় স্ক্রল নাম্বারগুলো আপনারা দেখতে পাবেন। চলুন প্রথমে পরিচিত হয়ে আমার আজকে প্যানেলে যারা আছেন তাদের সঙ্গে। আমার একেবারে বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায় এবং তারপরে টেবিলের একেবারে বা প্রান্তে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং dnewsbd.com এর সম্পাদক মোহাম্মদ গোলাম মাওলা রনি। আমার একেবারে ডানে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান এবং তারপরে টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ। স্বাগত আপনাদের 4 জনকে স্টুডিওতে। দর্শক, আপনাদের কাছে অনুরোধ, যারা প্রশ্ন করবেন তারা খুবই সংক্ষেপে প্রশ্ন করবেন, নিজের নাম এবং পরিচয়টি আমাদেরকে জানাবেন এবং কোনো ভূমিকা কোনো বিশ্লেষণ করবেন না, টু দ্য পয়েন্ট প্রশ্ন করবেন। যদি কোনো বিশেষ অতিথির কাছে আপনাদের প্রশ্নের উত্তর জানবার থাকে সেটিও আমাদেরকে বলতে পারেন। আর অতিথিদের কাছে প্রশ্ন থাকবে যে আপনার কেউই কোনো প্রশ্নের উত্তর 1.5 মিনিটের বেশি দেবেন না, টু দ্য পয়েন্ট উত্তর দেবার চেষ্টা করবেন। আমি প্রথমে সুভাষ সিংহ রায়, আপনার কাছ থেকে একটু 1 মিনিটে যদি দেশের সর্বশেষ পরিস্থিতিটা আপনি কিভাবে দেখেন, প্রত্যেকে 1 মিনিট করে বলেন। সুভাষ সিংহ রায় যদি প্রথমে বলেন। আপনাকে ধন্যবাদ এবং আজকে যারা এই অনুষ্ঠানটি দেশে এবং দেশের বাইরে সরাসরি দেখছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সঙ্গত কারণে আজকের দিনটি একটু অন্য দিনের চেয়ে একটু আলাদা এবং আলাদা এই কারণেই যে 42 বছর ধরে মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিশেষ করে বাংলাদেশের আপামর জনসাধারণ এই দায় মুক্তির অপেক্ষায় ছিল এবং সেটার আজকের বাস্তবায়ন ঘটেছে এবং কতটুকু এই মুক্তি আমাদেরকে সার্বিক মুক্তির দিকে নিয়ে যাবে সেটি একটু দেখবার বিষয়। এবং আমাদের সর্বশ্রেষ্ঠ যে অর্জন বাঙালি জাতির 1971-এর মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের চেতনায় আজকের আগামী প্রজন্ম কিভাবে সামনের দিকে নিয়ে যাবে সেটাও আমি একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আজকে আমরা আসলে দর্শকদের একটু বেশি গুরুত্ব দিতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন প্লিজ? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার নাম এবং পরিচয় দিয়ে যদি আপনি প্রশ্ন করেন। আমি দেলোয়ার আহমেদ আকাশ বলছিলাম। কোত্থেকে? হ্যালো,
জি, কোত্থেকে বলছেন? জি, আমি দেলোয়ার আহমেদ আকাশ বলছিলাম। দেলোয়ার আহমেদ আকাশ। জি, কোত্থেকে বলছেন আপনি? জি, আমার প্রশ্নটা ছিল যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীনতা এনে দিল, তো এখন কি তার মেয়ে কি আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ করছে? এটা আমার মানে আপনাদের সবার কাছে প্রশ্ন, যে স্বাধীনতা যে জি, পরিবার এনে দিল, সেই ধন্যবাদ। পরিবারকে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। গোলাম আল রনি, আপনি যদি 1 মিনিট 1.5 মিনিট উত্তর দেন। না, এখানে আমাদের সম্মানিত দর্শক যিনি আছেন তার প্রতি সম্মান রেখেই বলছি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে যে ত্রিমাত্রিক যে কাজগুলো করে যাচ্ছেন এবং সেই কাজে দেশে এবং দেশের বাইরে সর্বতোভাবে প্রশংসিত হয়েছে, কি অর্থনীতি ক্ষেত্রে, কি সামরিক ক্ষেত্রে, কি এই যে ধরেন আজকে যে বিচার ব্যবস্থাটা হলো, যে 42 বছরের দীর্ঘ পুঞ্জীভূত ক্ষোভ যে বাঙালি জাতি লালন করছিল যে মহান মুক্তিযুদ্ধের যারা বিরোধিতাকারী তাদেরকে শাস্তি দিতে হবে, এখন সেই শাস্তি দেওয়ার যে প্রক্রিয়াটা যেটা 42 বছর আমরা শুরু করতে পারিনি, উনি সেটা সফলতার সঙ্গে শুরু করলেন এবং এটা আজকের একটা রায় কার্যকরের মাধ্যমে সেটা শেষ হলো এবং প্রথম যেটার একটা সাকসেসফুল হলো। তো সেখানে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব জননেত্রী শেখ হাসিনার হাতে কিভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং কিভাবে ভুলণ্ডিত হচ্ছে আমার মনে মস্তিষ্কে ঢুকছে না। হয় দর্শক কি অ্যাঙ্গেল বলতে চাচ্ছেন, আমি সেটা বুঝতে পারছি। দেখা যাক মেজর আখতারুজ্জামানের মস্তিষ্কে ঢোকে কিনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার তৃতীয় মাত্রা নতুন যাত্রা লাইভ টক শোতে আমরা আগেও অনেকবার লাইভ করেছি। আমার কাছে ভালো লাগছে যে সরাসরি আজকে কথা বলতে পারছি। সকল দর্শক শ্রোতাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে জানি না কি কি অর্থে ওনারা বারবার বলছেন 42 বছরের দায় মুক্তিটা কার? 71 দেশ স্বাধীন হয়েছে, 72, 73, 74, 75 যে সরকার ছিল সেই সরকারের পাপ মোচন কি আজকে হলো? তারা তো সেদিন যে মহা পাপ করে গেছেন, সেদিন মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ভুলণ্ডিত করেছেন, যে সেদিন তারা ব্যক্তিগত স্বার্থে রাষ্ট্রকে ব্যবহার করেছেন, রাষ্ট্রকে একটি মানে দুর্নীতির একটা আখড়া বানিয়েছিলেন, তারই কি পাপ মুক্তি আজকে হলো? এই সরকার তো আজকে 10 বছর ধরে ক্ষমতায় আছে, এই 10 বছরে মাথায় এসে তারা সেই কাজটা করলেন। কই, তারা তো এর আগে করলেন না। তবে আজকের এই বিচারটাকে সরকারকে বাধ্য করানোর জন্য আমি গণজাগরণ মঞ্চকে ধন্যবাদ জানাই। আজকে গণজাগরণ মঞ্চ যেভাবে এই সরকারকে বাধ্য করেছে এই স্বাধীনতা বিরোধীদের বিচার করার জন্য, আমি আশা করব আগামীতে এই গণজাগরণ মঞ্চ এই সরকারকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য করবে। এটাই তাদের কাছে আমার ধন্যবাদ। যে আরেকজন দর্শক আছেন লাইনে, কে বলছেন, কোত্থেকে বলছেন প্লিজ? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলুন, কে বলছেন, কোত্থেকে? জি, আমি হাবিবুল্লাহ রুমি বলছিলাম, মিরপুর থেকে। জি বলুন। তো বলা হচ্ছে 42 বছর পরে জাতি দায়মুক্ত হচ্ছে। বঙ্গবন্ধুর চেয়ে বড় বড় দেশপ্রেমিক কি এখন জন্ম নিয়েছেন নাকি নতুন করে? বঙ্গবন্ধুর যে হৃদয়, যে আমরা কি বলবো, এক্সাম্পল কি দিয়ে দেবো এটা? এটি কেন মনে হয় বাংলাদেশের মানুষকে একত্রিত করার জন্য, একসাথে রাখার জন্যই এই বিচার ব্যবস্থার ব্যাপারে সুদূর প্রসারী একটা সিদ্ধান্ত দিয়েছিলেন। ধন্যবাদ। আপনার প্রশ্ন বোঝা গেছে। আপনার প্রশ্ন বোঝা গেছে। 195 জনকে ক্ষমা করে দিয়েছেন পাকিস্তানের মূল। জি ধন্যবাদ, আপনার প্রশ্ন বোঝা গেছে। সুভাষ সিংহ রায়। ধন্যবাদ দর্শককে। তার ক্ষোভের বহিঃপ্রকাশ আমি তার কণ্ঠে শুনতে পেয়েছি। যে অর্থে বলুন না কেন, উনি বাংলাদেশের যে সর্বশ্রেষ্ঠ অর্জন, আমি একটু পূর্বে ভূমিকায় বলেছি, মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল, যারা আজকে আমাদের স্বাধীনতার সেই 9 মাসের সময়ে যারা স্বাধীনতাকে ভুলণ্ডিত করতে চেয়েছিল, তাদেরকে বিচারে আওতা আনা, এটা বঙ্গবন্ধু দেশে আসার সাথে সাথে তিনি তার স্পষ্ট করে ঘোষণা করেছিলেন। এবং যে কারণে আজকে যেই আদালতে বিচার হয়েছে, এই ধারাবাহিকতা কিন্তু 73-এর সেই অর্ডিন্যান্স বলেই হয়েছে। এ কথা ভুললে চলবে না। আমি নেলসন ম্যান্ডেলা কয়েকদিন আগে যিনি মারা গেলেন, তিনার একটা বিখ্যাত উক্তি আছে যে স্বাধীনতা মানে হচ্ছে ভয় থেকে মুক্তি, অভাব থেকে মুক্তি। ভয় হচ্ছে সেটাই, যেই ভয়টা স্বাধীনতা বিরোধী চক্র যারা আমাদের স্বাধীনতাকে, আমাদের সমস্ত অর্জনকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল, আজকে আপনি যদি সারা পৃথিবীতে যদি যারা সেই দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, খুব সংক্ষেপে বলছি, যারা সেই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা হত্যা করেছিল, লুণ্ঠন করেছিল, তাদের পক্ষে সামান্য কোনো ইঙ্গিতে যদি পক্ষে কেউ কথা বলে, হলোকস্টের কথা আমি বলছি, সামান্য ইঙ্গিতে জার্মানিতে আজকে যদি কেউ নাৎসি বাহিনীর পক্ষে কেউ কথা বলে, ইঙ্গিতেও যদি বলে,
তাহলে কিন্তু সে বিচারের আওতায় আসে। জি। আজকের এই প্রেক্ষাপটে আমি মানে অনেকগুলো প্রশ্ন নিশ্চয় সামনে আসবে, যেগুলো অনেক বিস্তৃত করা যাবে, অনেক কিছু জি ব্যক্ত করা শুনবো। যাবে। দর্শক আপনারা ফোন করতে পারেন, আমি আবারও নাম্বারগুলো বলে দিচ্ছি। 889160 থেকে 889160 পর্যন্ত 62 পর্যন্ত এই নাম্বারে ফোন করতে পারবেন। তো দেশের সর্বশেষ পরিস্থিতি যে প্রশ্নগুলো আসলো, ব্যারিস্টার পারভেজ আহমেদ, আপনি যদি 1 মিনিটে আপনার হ্যাঁ, সূচনা ধন্যবাদ বক্তব্য। জুলুর ভাই। দর্শকরা দুটি প্রশ্ন করেছে, আমরা ইতিমধ্যে শুনেছি, এবং বিজ্ঞ আলোচক সুভাষ দা চেষ্টা করেছেন ওনার মতো আমি করে। আরেকটা একটু থামিয়ে দিচ্ছি আপনাকে, আরেকটা ফোন এসছে, ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছিলাম। জি আপনার নাম? আমার প্রশ্ন হলো যে সারা বাংলাদেশে আরো অনেক যুদ্ধাপরাধী আছে। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিয়ে, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিয়ে আপনি কথা বলুন, এবং কোত্থেকে বলছেন? টিটু ভাইয়ের মাধ্যমে প্রশ্নটা করতে চাই জি। যে যুদ্ধ অপরাধী তো 2 5 জন না 10 জন না, অনেক যুদ্ধ অপরাধী আছে বাংলাদেশের মধ্যে। তাদের কিভাবে বিচার করাটা হবে? যদি বিচার এভাবে করা হয় তাহলে আমি একজন নাগরিক হিসেবে খুব খুশি হব। জি ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার পারভেজ আহমেদ। যা বলছিলাম যে এই পর্যন্ত যে 2জন বা 3জন দর্শক টেলিফোন করলেন, প্রশ্ন করলেন, তাতে সরকারের দায় মুক্তি হলো না পাপমোচন হলো তার কিছুটা আভাস কিন্তু আমরা পেতে পারি। আসলে এই যে মানে জনগণের যে উত্তাপটা বা তারা যে প্রতিক্রিয়াটা জানাচ্ছে, এটাই হচ্ছে আসলে গণমানুষের প্রতিক্রিয়া। আমরা এক একজন হয়তো এখানে টেবিলে বসে এক একজন এক একভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব নিজের মতো করে, কিন্তু আসলে জনমানুষ কি ভাবছে এটা কিন্তু একটা বড় প্রাসঙ্গিক বিষয়। আপনি আজকে দেখেন একটি নির্বাচনকালীন সরকারের ক্ষমতার আওতায় আমরা বসবাস করছি, এবং প্রতিটি জনগণ এতটা প্যানিক অবস্থায় আছে, আমরা কেউই জানি না যে আমাদের জীবনের নিরাপত্তাটা কতটুকু বহাল আছে এই মুহূর্তে। জি আমি আরেকটা প্রশ্ন নিয়েছি। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোত্থেকে, আপনার প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে আরিফ, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। জি প্লিজ। প্রশ্নটি হচ্ছে যে বিগত কয়েক মাস ধরে আন্দোলনে যারা আন্দোলনকারী কর্মী নয়, অর্থাৎ জনসাধারণ যারা মৃত্যুবরণ করতেছে, তাদেরকে ক্ষতিপূরণের জন্য রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা আছে কিনা? আচ্ছা ধন্যবাদ। আলোচকবৃন্দের কাছে প্রশ্ন। ধন্যবাদ। যা বলছিলাম আর কি, মানে আপনি এই প্রশ্নটাও নিয়ে নিতে পারেন আর কি সঙ্গে। হ্যাঁ, আমি আসি দর্শকের প্রশ্ন, জাস্ট 30 সেকেন্ডে আমি আগের প্রশ্ন শেষ করে নিই। কথা হচ্ছে যে একটি নির্বাচনকালী সরকারের যে রূপরেখা বর্তমান সরকার বলছে সর্বদলীয় সরকারের নামে, আমরা দেখতে পাচ্ছি যে আজকে সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবকে গ্রেফতার করে তাকে র‍্যাব কর্তৃক সিএমএইচে ভর্তি করা হয়েছে। তো জনগণের কাছে এটা ভিন্ন একটা মাত্রা এখন, যে কেউ অসুস্থ হলে র‍্যাবকে খবর দেবে যাতে সিএমএইচে বা অন্য কোনো হসপিটালাইজ করা যায়। এটা একটা ভালো একটা জিনিস আমরা দেখতে পেলাম মানুষ সেবার জন্য, এবং এটা আলাদা সার্ভিস বলে যুক্ত হবে সরকারের। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচনকালী সরকারের যে আমরা দেখতে পাচ্ছি যে রুটিন ওয়ার্ক, এখন আর কি রুটিনের সঙ্গে যুক্ত হলে এটাকে রুটিন ওয়ার্ক বলা যাবে বা নির্বাচনকালীন সরকারের কার্যক্রম বলা যাবে, সেটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। তবে একটা জিনিস বুঝি, এটা বিজয়ের মাস, জনগণ সত্যিকার অর্থে বিজয়কেই নিশ্চিত করতে চায়, এবং আশা করি যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন যদি অনুষ্ঠানের পরিবেশ তৈরি হতে পারত, তাহলে জনগণ এই বিজয়কে আরো ভালোভাবে ধারণ করতে পারতো বলে আমি বিশ্বাস। গোলাম আলো রনি একজন দর্শক প্রশ্ন করছিলেন যে যারা রাজপথে জীবন দিচ্ছে আন্দোলন করতে গিয়ে, তাদের কোনো ক্ষতিপূরণ সরকার দেবে কিনা? না, মূলত আসলে বাংলাদেশের যে তৃতীয় বিশ্বের রাজনীতির যে ধারা এবং প্রকৃতি, সেই অনুযায়ী আসলে আমাদের সরকারের পক্ষে এই দায়িত্বটা নেওয়াটার মতো অর্থনৈতিক বা সামাজিক বা কোনো রকম ভিত্তিটা এই মুহূর্তে গড়ে ওঠেনি। তবে আমাদের সম্মানিত দর্শক যে প্রশ্ন করেছেন, উন্নত বিশ্বে হলে কিন্তু এটা এরকম হবে। আমি আরেকটি প্রশ্ন নিয়েছি। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, আপনি কোত্থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি? জি, আমি সাইফুল্লাহ বলছি, ঢাকা শান্তিনগর থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হলো যে আমরা সবাই যারা স্বাধীনতা করি, আসলে একচুয়ালি আমরা কতটা স্বাধীন বাংলাদেশে বর্তমানে, এটা যারা ওই স্বাধীনতার পক্ষে কথা বলতেছেন বা আওয়ামী লীগের সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে বিশেষ করে ধন্যবাদ আপনাকে গোলাম আলো রনি। যেটা বলছিলাম যে উন্নত বিশ্ব যেতে হতো, তাহলে এই ধরনের নাগরিক যারা রাষ্ট্র কর্তৃক যখন নিরাপত্তা বিধান করা হতো, কাউকে ইনভাইটেড করা হতো যে ইউ আর সেফ অ্যান্ড সিকিউর, সেই ক্ষেত্রে যদি সেই নাগরিক রাষ্ট্রের সেই নিরাপত্তা বিধানের আহ্বানের পরে রাস্তায় বের হওয়ার পরে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতো, তাহলে সে রাষ্ট্রকে ক্লেম করতে পারত। আমাদের যে বাংলাদেশে যে সিভিল প্রসিডিউর কোড আছে, কিংবা ইভেন সিআরপিসি আছে, ক্রিমিনাল প্রসিডিউর কোড আছে, সেইভাবে কিন্তু যে কোনো নাগরিক, আমরা যাই না, ইভেন আমরা টর্ট বা আমরা যে কোনোভাবে কিন্তু সরকারের বিরুদ্ধে মামলা করতে পারি যে আপনি
বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমার নিরাপত্তা দিবেন এবং সেই অনুযায়ী আপনি আহ্বান করেছেন যে সবকিছু করেছেন হতে এবং বাংলাদেশের সম্ভব। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে আমরা কতটা স্বাধীন। স্বাধীনতাটা সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির চিন্তা এবং চেতনার উপরে। অর্থাৎ একজন যে ভদ্রলোক টেলিফোন করলেন তার ব্যক্তিগতভাবে তিনি নিজেকে কতটা স্বাধীন মনে করেছেন বা করছেন তার উপরে কিন্তু আমাদের সমস্ত স্বাধীনতা সমন্বিত আমার কাছে এই মুহূর্তে যদি ব্যক্তিগতভাবে বাংলাদেশের কথা মনে করেন ওনার কাছে এই যে দর্শক যিনি আমার দর্শক নিঃসন্দেহে তিনি কনফিউজড আছেন বলে আমাদেরকে টেলিফোন করেছেন, না আদারওয়াইজ তিনি করতেন না। কিন্তু বাস্তব অবস্থা হলো কি যে একটা ভৌগোলিক অবস্থান যদি ধরেন স্বাধীনতার, সে সুন্দর আমাদের একটা ভৌগোলিক অবস্থান আছে। যদি ধরেন একটা সরকারের ব্যবস্থা ধরেন রাষ্ট্রবিজ্ঞান, আমাদের সরকার আছে, আমাদের সব পতাকা আছে, সব কিছু আছে, কিন্তু চিন্তা চেতনা এবং নিরাপত্তার যে স্বাধীনতাটা আমরা মন এবং মননশীলতা চিন্তা করি সেই জায়গাতে বোধহয় কিছুটা প্রশ্নবোধক দিক আছে, বিশেষ করে এই সময়টাতে। এখন নির্বাচনকালীন সময়তে আমরা যে একটা হাহাকার এবং হতাশার মধ্যে যাচ্ছি, কি সরকারি দল কি বিরোধী দল, আমরা কেউ শান্তিতে নাই, এটাই মূলত আমাদের স্বাধীনতার পথে প্রধান বাধা। মেজর আখতারুজ্জামান, নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং হোসেন মোহাম্মদ এরশাদের গ্রেফতার বা অসুস্থ অবস্থা হসপিটালাইজড, এই অবস্থাটাকে আপনি কিভাবে দেখছেন, যে কোনো সমাধান আপনি দেখছেন? এটা কি আসলে আমি রাজনৈতিক প্রক্রিয়াই মনে করতেছি, প্রক্রিয়াগত বিষয় চলতেছে। এরশাদ সাহেব এখন হিতে আসতেছে না, তাকে এখন চাপে আনতে হবে। সে ইলেকশনে গিয়েছিল, গিয়ে 6টা মন্ত্রী পেয়েছিল, ভালোই মোটামুটি ভালো অবস্থায় ছিল, মোটামুটি তার একটা মানে দুর্নীতির একটা চরম শিখরে উঠে সে নির্বাচনটাকে দুর্নীতিগ্রস্ত করেছে। সে নির্বাচনে নগদ বাণিজ্য করে 6টা মন্ত্রী নিয়ে যুক্তরাষ্ট্র থেকে একজন ফোন করেছেন। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কাজে আজকে এই যে দুর্নীতির যে একটা মানে কি বলে যে মহোৎসব চলছে এবং রাষ্ট্রীয় পর্যায়ে প্রকাশ্যে 6 জন মন্ত্রী দিলে তুমি বিরোধী রাজনীতি করবা, হোয়াট এ ফান। হ্যাঁ, করবে। এখন সে বলছে আমি নির্বাচন করবো না, এখন তাকে সিএমএইচে ভর্তি করে দিয়েছে। সিএমএইচে ভর্তি করে দেওয়া মানে তাকে আইসোলেট করে দেওয়া হলো। জেলখানা তো এই সমস্ত বড় নেতাদের জন্য জেলখানা তো 5 স্টার হোটেলেই, খাওয়া দাওয়া থাকা পয়সা চাকর বাকর সবই থাকে, সবকিছু করতে পারে, এবং সেখানে তাকে দিয়ে দিয়েছে। আমি এখানে একটু, যদি সুভাষ ভাই কিছু মনে না করেন, একটু বিরত বলছি। উনি সুন্দর কথা বলেছেন, নেলসন ম্যান্ডেলার কথা কোট করেছেন, স্বাধীনতা মানে ভয় থেকে মুক্তি। তাই যদি হয় তাহলে আমাদের স্বাধীনতা আছে ভাই? এই যে 5 জন আছি আমরা, 3 জনই তো ভয়ে আজকে আমরা ভীত সন্ত্রস্ত, রাস্তায় বেরোতে পারবো কিনা আমরা এত ভীত। আমার ভাই তো একজনের একটা গায়ের উপর হাত দিয়ে একটু পায়ের নাড়াচাড়া দিয়েই 1.5 মাস জেল কেটেছে। কি ভীত অবস্থায় আছি। তাহলে স্বাধীনতা যে আমাদের কাছে কত দূরে, আমার ভাইয়ের ডেফিনেশন দিয়ে বলছি। দেখেন নেলসন ম্যান্ডেলা আছে গ্রেট হয়েছে, আমি একটা মিনিট, নেলসন ম্যান্ডেলা গ্রেট হয়েছে কি, বর্ণবাদকে সে বলেছে, ওদেরকে শ্বেতাঙ্গতে বলেছে আসো আমরা মিলেমিশে একসঙ্গে চলি। ওই কাজটি বঙ্গবন্ধু করেছিল 1973 সনে, সবাইকে ক্ষমা করে দিয়ে। কারণ যুদ্ধটা হয়েছিল আমাদের সঙ্গে পাকিস্তানের, 195 ছিল পাকিস্তান লোকদেরকে মেরেছে, পাকিস্তানকে সহায়তা করেছে। আজকে পাকিস্তানের আমরা কিছুই করতে পারছি না, বুঝছো না, অথচ আমরা এই সমস্ত চুনুপুটিকে মেরে আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোত্থেকে প্লিজ? আমি ইসাক বলছি মালিবাগ থেকে। জি, প্রশ্ন করুন। মানবতা বিরোধীদের বিচার কার্যকর শুরু হয়েছে বিজয়, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমি চাই সে গণতন্ত্র হত্যাকারীদের বিচার শুরু। গণতন্ত্র হত্যাকারীদের বিচার শুরু আপনি চাচ্ছেন? কারা গণতন্ত্র হত্যা করছে বলে আপনি মনে করেন? কে গণতন্ত্র হত্যা করলো বাংলাদেশে? এই যে 15 সংশোধনী পর্যন্ত সংশোধন হয়েছে, জি, এর মধ্যে 3টি মাত্র জনগণের স্বার্থে সংশোধিত হয়েছে, বাকি 12টি আমি মনে করি যে শাসক গোষ্ঠীর বর্ম হিসেবে এবং জনগণকে শৃঙ্খলিত করার জন্য সংশোধন করা হয়েছে। কিন্তু ভাই একটি কথা আমি আপনাকে প্রশ্ন করছি, কাউন্টার প্রশ্ন, বাকশাল নামক যে সংশোধনী আনা হয়েছিল সেটা কি জনগণের স্বার্থে আনা হয়েছিল? ওই জায়গায় নাই। সেটি কেন করেছিল সেদিন? সেদিন গণ হত্যা করা হয় নাই, সেদিন শুধু একদলীয় শাসন ব্যবস্থা করা হয়েছিল। উনি বর্তমানে আছেন, জি, ধন্যবাদ। করেন তো চিন্তা করে প্রশ্ন করেন। না না, উনি ওনার জায়গা থেকে করেছেন। সুভাষিক রায়, আমি আপনার কাছে আসছি। উনি প্রশ্ন করেছেন যে দেশে যারা মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে খুব ভালো কথা, কিন্তু গণতন্ত্র যারা হত্যা করছে তাদের কি হবে? এবং উনি বলছেন যে 15 সংশোধনীর মধ্য দিয়ে ওনার কথার অর্থ হচ্ছে যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। 3টে শুধু বিষয় আছে যেটি জনস্বার্থে, বাকিগুলো সব। তাহলে
একটা জিনিস দাঁড়ালো, আপনাকে ধন্যবাদ, আমি খুব সংক্ষেপে বলি, তাহলে দাঁড়ালো মেজর আখতারুজ্জামান একজন মুক্তিযোদ্ধা, তিনি তার পক্ষেই কিন্তু প্রশ্নটি গিয়েছিল, তিনি কিন্তু তার উচ্ছ্বাস দিয়ে এটা বুঝতে পারেননি। আমিও না, আমি বলি এবং আপনার এই স্বাধীনতার যে মুক্তির যে স্বাদ, সেই স্বাদ আপনি অর্জন। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোত্থেকে বলছেন আপনি? হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি, আমি সৌদি আরব থেকে বলছি শওকত। আমি আখতার জনসাকে কাছে একটা প্রশ্ন করতে চাই। জি, খালেদা জিয়া কি জামাতের আমিরের দায়িত্ব পালন করতেছে? আচ্ছা, খালেদা জিয়া জামাতের আমিরের দায়িত্ব পালন করছেন কিনা? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আচ্ছা, আমি এখন শেষ করে নিশ্চয়ই উনি একটা উত্তর দেবেন। আমি একটা জিনিস খুব স্পষ্ট করে বলি, এই যে বারবার কিন্তু 195 জন যুদ্ধ অপরাধী পাকিস্তানিদের কথা প্রায় কিন্তু এই ক্ষেত্রে বলা হয়ে থাকে, এটা কিন্তু বিষয়টি এড়িয়ে যাবার একটি সুকৌশলে মাত্র। আক্তার ভাইও খুব ভালো করে জানেন, আমরা সবাই খুব ভালো জানেন, আমরা ইতিহাসের যারা পাঠক সামান্য পাঠ করেছি জানি, এই 195 জনের মুক্তি হয়েছিল শুধুমাত্র সিমলা চুক্তির মাধ্যমে, এবং তাদেরকে বিচার করবে পাকিস্তান। আমি কখনো মিসকোট করি না, আমি একদম ইতিহাসের থেকে উল্লেখ করছি। সিমলা চুক্তির মাধ্যমে 3 দেশের মধ্যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির কারণে 195 জন পাকিস্তান নিয়ে গেছে। আমাকে শেষ করতে হবে, আপনি বললেই মানতে হবে না। উনি শেষ করুন, 195 জনের মাফ করে দেওয়া মানে বাকি সবাই মাফ? না না না, সবাই মাফ। না বললে কি? না বললে হবে না, এটা মাফ করার প্রসঙ্গ আসেনি, এটা আপনি বললে হবে নাকি? আমি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, না ভাই, সবার সামনে হ্যালো, আসসালামু আলাইকুম। ডোন্ট মিসকোট। আসসালামু আলাইকুম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, জি বলুন। হ্যালো, জি বলুন, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, বলেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি শুনছি আমরা। হ্যালো, হ্যালো, কেটে দিচ্ছে সুভাষ সিং রায়। যে প্রশ্ন আমার মনে হয় টু দ্য পয়েন্ট যদি আপনি অ্যান্সার করেন যে গণতন্ত্র, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, যেটি প্রশ্ন করেছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, উনি বলছেন 75 সংশোধনের মধ্য দিয়ে একজন দর্শক। এটা যদি আপনি এইভাবে যদি বলবার চেষ্টা করেন, তার অনুভূতি সে ব্যক্তই করতে পারে। আর গণতন্ত্র যদি হত্যাই হয়, স্বাধীনতা যদি খর্বই হয়, তাহলে আজকে দেখুন এই গভীর রাত্রে সে কিন্তু সরাসরি প্রশ্ন করছেন, সরাসরি উত্তর নিচ্ছেন, এবং পরিবেশ প্রেক্ষাপটে বাংলাদেশের কতটুকু অর্জন হয়েছে নিশ্চয়ই এই ইতিহাস তার বোঝা গেছে। এর আগে আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন, যদিও মেজর আখতারুজ্জামানের কাছে, কিন্তু আমি উত্তরটা চাই ব্যারিস্টার পারভেজের কাছ থেকে। বেগম খালেদা জিয়া জামাত ইসলামের আমির হয়েছেন কিনা, আমিরের দায়িত্ব নিয়েছেন? এটা ওই সুভাষদা যেটা বললেন একটু আগে, যে দর্শকের ব্যক্তিগত একটা ক্ষোভ। জামাত একটি সাংগঠনিক দল, জামাতের আমির হওয়ার যে যোগ্যতা থাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মনে হয় সেই যোগ্যতা এখনো অর্জন করতে পারেননি। এটা যদি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু পুরো দেশের দায়িত্বে আছেন, সংসদ নেত্রী, জামাত একটি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করছে, এখনো হয়তো রাজনীতিভাবে পারছে না, এটা প্রধানমন্ত্রী হয়তো সবার নেত্রী হিসেবে সে দায়িত্ব পালন করতে পারেন উনি যদি চান। খালেদা জিয়ার সে সুযোগ নেই আপাতত এই মুহূর্তে, কারণ খালেদা জিয়া অলরেডি একটা দলের দায়িত্বে আছেন, উনি চেয়ারপারসন, এখন এক্সটেনশন হিসেবে না, প্রধানমন্ত্রী হিসেবে উনি অনেক কিছু টেক ওভার করতে পারেন। জামাতকে আদালতের মাধ্যমে ব্যান করে দেওয়া হয়েছে রাজনৈতিকভার, জামাতকে ব্যান করা হয়নি, না মানে সরি নিবন্ধন বাতিল করা হয়েছে। সুতরাং যদি আবার সরকার যদি, কারণ কিছুদিন আগে আমার সরকারের মন্ত্রী বাহাদুররা বলেছেন, যদি আলোচনার টেবিলে আসা হয় বা হরতাল উদ্যোগ করা হয়, তাহলে নেতাদের জামিন দিয়ে দেওয়া হবে। তার মানে সমস্ত আইন আদালত গুলিও সরকারের অঙ্গুলি হেলনে চলে। সেই হিসেবে জামাতের ব্যাপারটা বোধহয় সরকার ইচ্ছা করলে কোঅপ করে নিতে পারে তাদের। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার প্রশ্নটি করুন, নাম পরিচয় বলে। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমরা শুনছি, বলুন। জি, আমি নিউইয়র্ক থেকে বলছি, নিউইয়র্ক থেকে। জি বলুন প্লিজ, আপনার নাম? হ্যাঁ বলুন প্লিজ। জি, আমার নাম শাহিন। হ্যাঁ প্রশ্ন। আমি আসলে আপনার তৃতীয় মাত্র সবসময় দেখি, রাত্র জাগরণ থেকে আমি আপনার তৃতীয় মাত্র দেখি। হ্যাঁ আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে বিজ্ঞজনেরা
যে আপনার ডিপ্লোমাতে আসে বা বিভিন্ন টকশোতে অংশগ্রহণ করে, তারা কি বুঝে না যে দেশের গণতন্ত্র কিভাবে ধ্বংস হচ্ছে? জি ধন্যবাদ, এবং ধন্যবাদ আপনাকে। গোলাম আলা রনি, আপনারা কি বোঝেন না গণতন্ত্র কিভাবে ধ্বংস হচ্ছে? না, আমরা বুঝি, অবশ্যই বুঝি, বিকজ আমাদের যিনি সম্মানিত প্রশ্নকর্তা তিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম একটি গণতন্ত্রের দেশে বসবাস করছেন, ফলে তার চিন্তা চেতনায়, মন মানসিকতা নিউ ইয়র্কের যে স্টেট গভর্নমেন্ট, তার যে স্থানীয় সরকার ব্যবস্থা, সেটা কাজ করছে। এখন আমেরিকার মতো একটা রাষ্ট্র সমস্ত বিশ্বের ধনসম্পদ নিয়ে 200 বছর লাগছে তাদের সেই জায়গায় যাওয়ার জন্য, আর আমরা বিভিন্ন ঝড় ঝাপটার মধ্যে মাত্র স্বাধীনতার পরে 42টি বছর গিয়েছি, এবং আমরা এমন একটা জিওগ্রাফিক লোকেশনের মধ্যে আছি, আমরা যদি সুশাসন বা সুনাগরিকের যে কর্তব্যাবলী যা কিছুই উন্নত বিশ্ব হয়ে থাকে সেটা করার জন্য আমরাও পারবো, ওটা আমাদের সময় নেবে, এত তাড়াতাড়ি সম্ভব না। তবে এই মুহূর্তে একটা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে যতটুকু ভালো করার দরকার, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ইনস্পাইট অফ অনেক খারাপ দিক আছে, আমাদের অনেক খারাপ দিক আছে, তারপরও আপনি যদি বাংলাদেশের ক্যাটাগরির দেশগুলো ধরেন, যে এই একই সময় স্বাধীনতা অর্জন করেছে এবং একই ধরনের জনগোষ্ঠী আছে, একই ধরনের ভূপ্রাকৃতিক অবস্থা আছে, একই ধরনের রাজনৈতিক বৈশিষ্ট্য আছে, সেই তুলনায় বাংলাদেশ অনেক 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 ভালো অবস্থানে আছে। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আমাদের ত্রুটি আছে, আমাদের রাজনৈতিক দলগুলো আমরা একে অপরকে অসম্মান করি, আমরা একে অপরকে ছোট করি, আমরা একে অপর হানাহানি করি, মারামারি করি, আমরা নিজেরা গন্ডগোল করে তারানকোকে ডেকে নিয়ে আসি, আবার তারানকোর সাথে ছুটাছুটি করে তারানকোকে বলে যে না, হবে না, তোমাদের হবে না, তুমি চলে যাও, সে আবার হাসি মুখে চলে যায় বাংলাদেশ থেকে। উই ডু নরমালি ডু, দিস ইজ আ নরমাল ক্যারেক্টার। তারপর আমাদের অনেক সফলতা আছে। মেজর আক্তার জি জিল্লুল ভাই, আমি প্রশ্নের উত্তরটা দিতে চাই। আমার যে সৌদি আরব থেকে যে বন্ধুটির উত্তর, বেগম জিয়া এবং জামাতের আমিরের প্রশ্ন। দেখেন ভাই, এটাতে রাগ ডাক বা গোপনে কিছু তো নাই। বেগম খালেদা জিয়া 18 দলীয় ঐক্য জোটের নেত্রী, জামাত সে 18 দলীয় ঐক্য জোটের একটি অংশীদার দল। জামাত উনি প্রশ্ন করেছেন জামাতের আমিরের দায়িত্ব অতীতে কি করেছে, বর্তমান সরকার তো একসময় গিয়ে জামাতে আমিরে পাঁচ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী দোয়াও নিয়ে আসছেন। আজকে বেগম খালেদা জিয়া অবশ্যই আমির জামাতের, আজকে জামাতের প্রোটেকশন দেওয়ার জন্য বেগম খালেদা জিয়া যাই বলেছে সেটা বলো, কিন্তু আমি মনে করি দিস বিএনপি পলিটিক্স। বিএনপি অবশ্যই জামাতকে এই মুহূর্তে তার পাশে দাঁড়াবে, জামাতে সকল বিপদ থেকে উদ্ধার করার জন্য, বিপদ থেকে মুক্ত করার জন্য যা কিছু দরকার বিএনপি সকল নেতা কর্মীরা করবে, বেগম খালেদা জিয়া করবে। এটা যদি না করে তাহলে উনি 18 দল ঐক্য জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন। আমি মনে করি পরিষ্কার, আমার 18 দল ঐক্য জোট পরিষ্কার। আমরা এই ধরনের এই যে হাফ হার্টেড কাজ করি বলেই আমাদের উপর দায় দায়িত্ব আসে। আক্তার ভাই যেটা বলেছে, সম্মান রেখে বিনয়ের সহিত বলছি, উনি 18 দলের প্রসপেক্টে কথাটা বলেছে যে, হ্যাঁ 30 সেকেন্ড শেষ করে দিচ্ছি। আপনি যদি 18 দলের ঐক্য জোট ধরেন, এটা নির্বাচনী জোট, সেই হিসাবে 18 দলীয় ঐক্য জোটের সঙ্গে যারা সম্পৃক্ত আছে। দর্শক লাইন আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোত্থেকে? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আজকে শুনলাম যে আপনার নাম পরিচয় বলুন। মোহাম্মদ এরশাদ সাহেবকে গ্রেফতার করা হয়েছে। এখন র‍্যাব বলতেছেন যে উনি অসুস্থ, এই জন্য ওনাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। এখন এটা কি র‍্যাবের দায়িত্ব কিনা যে উনি অসুস্থ হলে ওনাকে বাসা থেকে ধরে নিয়ে সিএমএইচে ভর্তি করবেন? আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন প্লিজ? আমি মোহাম্মদ হাসান বলছি, নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে। ধন্যবাদ আপনাকে। আমি প্রিভিয়াস কোশ্চেনে থাকি। সুতরাং 18 দলীয় ঐক্য জোটের হিসেবে যতটুকু একটি দলের প্রতি আরেকজনের দলের সিম্পথি থাকে, যতটুকু কার্যক্রম চালানো উচিত, সেই হিসাবে এটা রাজনৈতিকভাবে কৌশল হিসেবে থাকতেই পারে। আর জামাতের উনি যে দর্শক যে প্রশ্ন করেছেন, এটা আসলে মন্তব্য। ধন্যবাদ। সুভাষ সিংহ রায়। সুভাষ সিংহ রায়, আমি কথা খুব বেশি বলতে পারছি না, কারণ রোগীদের আমি কথা বেশি বলতে পারছি না, কারণ আমার প্রতি এত অনুরাগ কিংবা এত টান মেজর আখতারুজ্জামানের। রাজা মিয়ার মাথায় যখন বল থাকে, কোন দিকে গোল হয় বোঝা খুব মুশকিল। আমি প্রশ্নের উত্তর যেটা বলি, 195 জনে আমি ক্লিয়ার করি এখন। তিনি সাবেক সেনাপ্রধান, 9 বছর দেশ চালিয়েছেন, এবং এই 5 বছরের শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের সরকারে তিনি কিন্তু জেলে ছিলেন না। বিএনপি সরকারের সময় তিনি জেলে ছিলেন, এটা তো মেজর সাহেব স্বীকার করবেন। অবশ্যই থাকার মতো লোক, কিন্তু তাকে হসপিটালে, মানে যে কেউ অসুস্থ হলে তাকে হসপিটালে র্যাব নিয়ে যাবে কিনা, এই জানারা এই সৈনিক যারা মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, তারা একটা সমাজে একটা বিশেষ অবস্থান করেন, এবং তাদেরকে হসপিটালে যারা নিয়ে যেতে চান তাদেরকে র‍্যাব নিয়ে যেতেই পারে। আর কতটুকু কি নিয়ে গেছে এটা তো সকালে না আসলে আমরা বলতে পারবো না, সংবাদ না পেলে। ভাই আপনি এইমাত্র বললেন রাজা মিয়ার মাথায় বল থাকলে সব বিরোধী কথা বলেন কেন? বি স্ট্রেট। আপনি আমাকে গালি দিবেন, মেজর সাহেব, ক্যাপ্টেন সাহেব বলবেন,
আর আপনাকে কিছু বললে বলেন ব্যক্তিগত না, না, আমি ব্যক্তিগত, আমি তা বলি না ভাই। গোলাম আল্লাহ রনি, একটু শুনুন। আপনি সিংহ সাহেব এটা যদি বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে বলি। আপনি যেখানে আমাকে মেজর সাহেব বললে আমাকে একটা গ্রুপিং এ ফেলার চেষ্টা করছেন। না, না, grouping ফেলবো না। আপনি কি মনে করেন আপনি কি ইন বেটার গ্রুপ? না, না, না। আপনি ব্যক্তিগত প্রথমে বলেছেন ব্যক্তিগত করবেন না। না, না, না। আপনি কেন আসলেন এটাতে? আচ্ছা, please। এরশাদকে গ্রেফতার করে নেওয়া হয়েছে কিনা হয়েছে আপনি সরকার, আপনি বলেন। এরশাদকে গ্রেপ্তারের বিষয় তো আসলে তাহলে আপনি বলেন, অসুস্থ হয়ে গেলে তাকে তো তাহলে আপনি নিশ্চয়ই বলেন। যারা আমি তার দর্শক আছেন security লাইনে, মধ্যে দর্শক থাকে, লাইনে আছেন। যারা সিকিউরিটির মধ্যে থাকে বলেন, তাহলে তারা ধন্যবাদ। বলতেই পারে। তাহলে আবার আসসালামু নিজেকে এত লুচ্চুর মতো দর্শকদের বলেন, রাজা মিয়ার মাথায় বল, দর্শকদের রাজা মিয়া তো priority আপনি সারাদিন জি, বল মাথায় নিয়ে আসসালামু ঘুরেন। আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। কে বলছেন কোত্থেকে প্লিজ? জি, আমি স্বপন বলছি সবুজবাগ থেকে। জি বলুন। যে আমার কোশ্চেনটা হলো, উপস্থিত সবাই যারা আপনার অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন মোটামুটি সবাই রাজনৈতিক সাথে হয়তো সক্রিয় অথবা সমর্থন করে, যেটা তাদের বক্তব্যে বোঝা যাচ্ছে আর কি। তো আমার কোশ্চেন যেটা, সেটা হলো তারা সবাই রাজনীতিবিদ এবং রাজনীতির সাথে সক্রিয়। তো তারা অ্যাকচুয়ালি এই এরকমের টক শোতে বা বিভিন্ন স্টেজে বক্তৃতায় যেভাবে দেশপ্রেম বা বিভিন্ন রীতি কথা বলে, তারা কি বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে যে তারা যে কথাগুলো বলে আসলে কি আন্তরিক হয়ে বলে, না মন থেকে বলে, নাকি জাস্ট মানুষকে বোঝানোর জন্য মার্কেটিং যেমন করে সেভাবেই বলে? ধন্যবাদ। এই কথাটা কি তারা বলবে? বোঝা গেছে আপনার প্রশ্নের উত্তর। গোলাম আল্লাহ রনি। আমি প্রথমে দর্শকের প্রশ্ন উত্তর দিয়ে নেই। প্রথমত আমরা এখানে যারা আসি, যখন আমরা কথা বলি আমরা অন্তর থেকেই বলি এবং বিশ্বাস থেকেই বলি, এবং এই ব্যাপারে যারা বক্তব্য দেন তাদের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই আমাদের যে বক্তব্যটা, এই বক্তব্যটা যখন আমরা রিয়েলি পারফর্ম করতে যাই, বাস্তবে প্রয়োগ করতে যাই, ওই প্রয়োগ করার জন্য যে এনভায়রনমেন্ট দরকার, যে কনসিকুয়েন্স এনভায়রনমেন্ট দরকার, সেটা না থাকার কারণে আমাদের অনেক কথা অনেক সময় প্রতারণা হিসেবে মনে হতে পারে। যেমন দেখা গেল আমি এখানে খুব বড় একটা কথা বললাম যে আমি এই কাজটি করবো, কিন্তু ওই কাজটি করার জন্য একটা রাষ্ট্রের যে মেশিনারিজ দরকার, একটা সমাজের যে মেশিনারিজ দরকার, সেই জিনিসগুলো আমাদের সমাজে না থাকার কারণে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যেভাবে নীতি কথা বলি, যেভাবে তথ্য কথা বলি, ঠিক সেইভাবে সেই জিনিসটা বাস্তব অর্থে আমরা প্রয়োগ করতে পারি না। এই গেল এক। দ্বিতীয় ব্যাপার হলো যেটা র্যাবের ব্যাপারে আপনি বললেন, আমাদের দেশের একটা ব্যাপার হলো কি সমস্ত মানুষ এগুলো নেগেটিভ চিন্তা করে, কোনো জিনিসের মধ্যে পজিটিভ চিন্তা করে না। র্যাব ওখানে দায়িত্বে ছিলেন জনাব এরশাদ সাহেব। বুঝতে হবে জনাব এরশাদ সাহেবের বয়স এখন 88 বছর, উনি অসুস্থ হতেই পারেন। কেন আমরা ওনাকে এই অসুস্থতা নিয়েও আমরা ঠাট্টা মস্করা করি? উনি অসুস্থ হয়ে গেছেন, র্যাবের কাছে সবসময় ভালো গাড়ি থাকে, পুলিশের গাড়ি থেকে র্যাবের গাড়ি থাকে, র্যাব নিয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম দিলুর ভাই। হ্যাঁ, কে বলছেন কোত্থেকে? আমি চিটাগাং থেকে বলছিলাম। আমি রনি স্যারের কাছে একটা কোশ্চেন, সেটা আপনার নামটা? কাদের মোল্লার যে ফাঁসি হলো সেইটা রনি সাহেব তো ওনার কাছ থেকে দেখছেন, তো উনি ওনার বিচারে এটা উনি কি বিশ্বাস করেন কি মানে ফাঁসিটা সঠিক হয়েছে? আপনার নামটি বলেন। আপনার নামটি বলেননি। জি, আপনার নাম? চট্টগ্রাম। ধন্যবাদ গোলাম আল্লাহ রনি। মূল ব্যাপার হলো যে আমাদের কাদের মোল্লার ফাঁসি আপনি কিভাবে দেখেন? কাদের মোল্লার সমর্থন করেন কি করেন না? না, কাদের মোল্লার ফাঁসিটার ব্যাপারে শুধু আমি নই, বাংলাদেশের সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে এবং বাংলাদেশের কোনো নাগরিকের এর বাইরে একটা টু শব্দ করার আইনগত অধিকার নেই। কেউ এর সঙ্গে দ্বিমত পোষণ করতে পারে এটা ব্যক্তিগতভাবে, কিন্তু এটার কোনো রকম অধিকার নেই। এর কারণটা হলো যে বিধিবদ্ধ সংবিধিবদ্ধ আইন অনুযায়ী একটা ট্রাইব্যুনাল করা হয়েছে হাইকোর্টের পদমর্যাদায়। সেখান থেকে তিনি রায় প্রাপ্ত হওয়ার পরে প্রথমে সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং ফুল ডিভিশনাল বেঞ্চে তার রায় হয়েছে, এরপরে সেটা রিভিউ হয়েছে। ফলে এই দেশের প্রেক্ষাপটে এর সাথে বড় বিচার যদি কারো থাকে সেটা আল্লাহর আরশে আজিম ছাড়া অন্য কোনো বড় বিচার নাই। ফলে এটা নিয়ে আসলে কোনো বক্তব্য দেওয়ার মতো আমাদের এখানে কারণ নেই। ব্যারিস্টার পারভেজ আহমেদ, আপনি একটু বলবেন যে গত কয়েক সপ্তাহ ধরে, বলা যেতে পারে কয়েক মাস ধরে যে সারা দেশ জুড়ে সহিংসতা হচ্ছে, এর দায় কে নেবে? এই যে এত মানুষের জীবন গেল, এবং সেখানে আরেকটা প্রশ্ন আসে যে এই আন্দোলন কি মানবতা বিরোধী অপরাধের যে বিচার হচ্ছে সেই বিচারকে বন্ধ করার জন্য, নাকি আসলে এটি তত্ত্বাবধায়ক নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য? ডোমিনেটিং ফোর্স কোনটি এই মুভমেন্টে? আচ্ছা, প্রথমেই আমরা দেখতে পাবো যদি আমরা আন্দোলনটা এবং মানবাধিকার বিচারের প্রেক্ষাপটটা দেখি, সিনারিওটা যদি একটু বড় ক্যানভাসে দেখি, কিন্তু ছোট করে বলতে হবে। ছোট 2 মিনিটে শেষ করে দিব। ক্যানভাসটা খুবই বড়, কারণ আপনি অনেক মাসের মানে আন্দোলনের কথা বলেছেন। আসলে আমাদের দেশে যেটা হচ্ছে কি, নির্বাচনের আগ মুহূর্তে যে মানে এটা কি বলে প্রসব বেদনা থাকে একটা, তো এই আন্দোলনটা হচ্ছে অনেকটা প্রসব বেদনার আগ মুহূর্তের সময়। আমাদের দেশে সরকারের সবচাইতে বড় সফলতা হচ্ছে তারা প্রত্যেককে যে কোনোভাবে সাকসেসফুলি হোস্টাইল করতে পেরেছে। আরেকটা জিনিস হচ্ছে যে সমস্ত নন ইস্যুকে ইস্যু বানিয়ে তাদের যে ফেলিওরগুলি আছে এগুলিকে অ্যাড্রেস করাতে
তারা জনগণের কাছে বিরোধী দল সেটা আনতে পারেনি, বিকজ অফ তারা বিরোধী দলকে সবসময় ব্যস্ত রেখেছে তাদের নির্দেশনা অনুযায়ী কাজগুলি করাতে। ফলশ্রুতিতে আজকে যে সহিংসতা দেখতে পাচ্ছেন আন্দোলনের নামে, তারপর বলে মানবাধিকার বিচারে কি এটাকে বন্ধ করার জন্য, আসলে বিরোধী দল কিন্তু শুরু থেকেই বলে আসতেছে যে আমরা এই পঞ্চদশ সংশোধনী নামে যে সংশোধনীটা আনা হয়েছে এটা জনমতের বিরুদ্ধ, কারণ বাংলাদেশের কোনো কর্নার থেকে এটা চাওয়া হয়নি, এবং যে কমিটি ছিল সেই কমিটি থেকেও বলা হয়েছিল যে আমরা এটা বাতিল চাই না। তো সেখানে যখন এটা বাতিল হয়ে গেল জিল্লু ভাই, অটোমেটিকলি কিন্তু সারা দেশে এই আন্দোলন, এই দাবিটা মানে জন দাবিতে রূপান্তরিত, এবং এটি প্রধান এখন ডমিনেটিং, এটা অবশ্যই প্রধান। আমি আসছি। আসসালামু আলাইকুম দর্শক। আমি জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। Dilbhai, we used to fan of Titya Matra. না থ্যাংক ইউ। কে বলছেন আপনি? কে বলছেন? At this moment আমাদের জন্য যে how long we survive this condition, যে আমরা জানি দেশের একটা অবস্থা খারাপ, আমরা টক শো শুনে যে অসুস্থ পর্যায়ে চলে যাচ্ছে, we are not getting any solution, creative solution. Why not our favorite army should been called? কে বলছেন আপনি প্লিজ? কোত্থেকে বলছেন? পারবে কোত্থেকে? চট্টগ্রাম থেকে। ধন্যবাদ আপনাকে। মেজর আক্তার ভাই বলার আগে আমাকে সুভাষ সিংহ সুযোগ জি দেন, প্লিজ। এই কারণে আমি এটাকে একটু ঠান্ডা করি, আমি আমার এই সুযোগটুকু দেন। সেটা হচ্ছে যে আমি যে কথা, আমার যে আমি যে সংস্কৃতিতে বড় হয়েছি, অবশ্যই আমি যে সংস্কৃতিতে বড় হয়েছি, আমি কাউকে কখনো আঘাত করে কথা বলি না, এটা প্রায় সকলেই জানে। আমার কিন্তু ব্যক্তিগত আক্রমণ করে বললেন, আপনি কোন সংস্কৃতিতে জন্মগ্রহণ করছেন এটা কি আমার মনে হয় আমরা প্রশ্নের উত্তরে থাকি, তাহলে আপনার না, আমরা এই কথাগুলো তো আপনি শুনেন, এগুলো আমি ওইটাই বলতে চেয়েছি যে কথাটি পরে আমি বলছি আপনি মিসকোট করেন না। আমি মিসকোট করি নাই, বলি আপনাকে মিসকোট করেছি। আপনি যেটা নিয়ে প্রসঙ্গ তুলেছেন 195 জনের ব্যাপারটি, আমি সেটা স্পষ্ট করে বলবার চেষ্টা করেছি, এটা মানে স্পষ্ট করে যে আমি বলি স্পষ্ট করেছি। মূল রূপ বাদ দিলে পরে অক্সিলারি লুক বাদ থাকে, এটা তো কার মাথায় এরকম বুদ্ধি আছে ভাই? আমাকে শেষ করতে দিন, না শেষ করতে আমি তো শেষ তো কোন দিকে যাব? এই কথাটা তো আপনি অনেক টকশোতে বলেছেন। 195 জনের যে ব্যাপারটি, এই ব্যাপারটি আপনার ছিল 3 দেশের যে সিমলা চুক্তি হয়েছিল, সেই সিমলা চুক্তির মাধ্যমে হয়েছে। কি ব্যাপার হয়েছে চুক্তিটা? কি ব্যাপার? আমি বলি কি জন্য কি নিয়ে হয়েছে তারা, সেটাই বলছি, সেটা আমাকে বলতে দেন, বলেন। বাংলা যে সমস্ত বাঙালি মুক্তিযোদ্ধারা। জি ধন্যবাদ। আমি আরেক দর্শকের প্রশ্ন নিতে হচ্ছে, আমাকে সুযোগ। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে বলছেন, কোত্থেকে প্লিজ? আমি মনসুর বলছি কক্সবাজার থেকে। জি প্লিজ। রনি ভাইকে উদ্দেশ্য করে বলছি। জি বলুন। রনি ভাই, আপনার ফেসবুক স্ট্যাটাসে আপনি লিখেছেন যে কসাই কাদের আর কাদের মোল্লা এক নয়। আপনি কি আজকে আমাদের দিকে জানাবেন কাদের মোল্লার ফাঁসি হয়ে গিয়েছে? ধন্যবাদ। আপনার দিকে তাকিয়ে আছে, আপনি বাংলাদেশ জাতীয় সংসদের একজন সদস্য। ধন্যবাদ। আপনার প্রশ্ন বোঝা গেছে। আপনার প্রশ্ন গোলাম মাওলা রনি উত্তর দেবেন। আমার মনে হয় 30 সেকেন্ডে ইস্যুটা আপনি শেষ করেন। আমি খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশিরা যারা পাকিস্তানে আটকে পড়েছিল তাদেরকে বাংলাদেশে ফেরত আনবার জন্য বঙ্গবন্ধু সরকার দায়িত্ব নিয়েছিলেন, এবং তাদের আত্মীয় স্বজনরা বঙ্গবন্ধুর উপরে যে মানসিক চাপ দিয়েছিল, সে কারণে তাদেরকে ওই 195 জন, এবং তার কথা ছিল এরা পাকিস্তান সরকার তাদের বিচার করবে। ধন্যবাদ। আমার মনে হয় গোলাম মাওলার 30 সেকেন্ড এটা কথা বলছি, আপনি যোগ করলে তো সময় নষ্ট হয়ে যাবে, আমার 25 সেকেন্ড মাত্র পাবো তখন। ব্যাপারটা হয়েছে কি, দর্শকের দুটো প্রশ্ন, জাস্ট 30 সেকেন্ড আমি শেষ করে দিচ্ছি। উনি ট্রাইপার্টি এগ্রিমেন্ট নিয়ে যে কথাটা বললেন, আসলে কিন্তু উনি মিসকোট করার চেষ্টা করছেন, কারণ জাতি বিভ্রান্ত হবে কেন? কারণ এটা সারা আমার দেশে শুধু না জিল্লু ভাই, সারা পৃথিবীতে সদস্যদের নিয়ম। প্রিন্সিপাল একুইস্টকে যদি আপনি ছেড়ে দেন, তাহলে অক্সিলারি পার্সনের ব্যাপারে তো কোনো কথা বলতে আমি আইনের দিকটা শুধু বললাম। আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি আমি। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে? হ্যালো আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কোত্থেকে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম জিল্লু ভাই। জি আমি তুষার বলছিলাম। কোত্থেকে? মিরপুর থেকে। জি বলুন। আমি রনি ভাইয়ের কাছে একটা প্রশ্ন জানতে চাই। জি। সেটা হচ্ছে চিটাগাং থেকে এক ভাই প্রশ্ন করেছিল। জি শুনেছি আমরা, যে কাদের মোল্লার ইয়েটা
রায়টা উনি খুশি কিনা, উনি কিন্তু প্রশ্নটা এড়িয়ে গেছেন। না উনি উত্তর দেননি, ওনার কাছে যাইনি আমি, উনি উত্তর দেবেন, ধন্যবাদ, উনি উত্তর দেবেন, ধন্যবাদ। মেজর আখতারুজ্জামান, একজন দর্শক প্রশ্ন করেছেন যে আর্মি বসে আছে কেন, 30 সেকেন্ডে আপনি বলবেন। আসলে আর্মি তো কিছু করার নেই, আর্মি তো ইচ্ছা করলে বেরিয়ে চলে আসবে না। আর যদি আর্মি বেরিয়ে চলে আসে তাহলে তো আপনি বলে দিয়েছেন এই দেশে পঞ্চম সংশোধনীর মাধ্যমে আর্মির ইন্টারভেনশন টু দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ব্যান করে দিয়েছেন, সংবিধান একদম নিষিদ্ধ করে দিয়েছেন। কিন্তু এটা কোনোদিন বৈধ ছিল না। এখন বিষয়টা হলো কি, আজকে বর্তমান সরকার ক্ষমতায় আছে, বর্তমান সরকার তার দায়িত্ব পালন করছে। এখন যদি সেনাবাহিনী যদি মাঠে নামেও, তাও তো বর্তমান সরকার অধীনেই নামবে, সেটাকে আপনাকে মাইনাস করতে পারবেন কেমনে? একমাত্র প্রয়োজন, ভাই আপনাকে প্রশ্ন করছি, আপনি ঘরে বসে আছেন কেন? আপনি কেন বেরিয়ে আসেন না? জনগণ কেন বেরিয়ে আসেন না? ধন্যবাদ। গোলাম আল্লাহ রনি, এখানে দুজন দর্শক প্রশ্ন করেছেন যে আপনি কাদের মোল্লার ফাঁসি যদি একবার উত্তর দিয়েছেন, কিন্তু আপনার ফেসবুকে স্ট্যাটাসের প্রেক্ষিতে তারা প্রশ্নটা করেছেন। আমাদের ফেসবুকের যে স্ট্যাটাসে আমি যে কথাগুলো বলেছি সেটা অত্যন্ত স্পষ্টভাবে সেখানে একেবারে বাংলায় সুন্দরভাবে আমি লিখে দিয়েছি আসলে আমি কি বলতে চেয়েছি। কিন্তু সম্মানিত দর্শক যে জিনিসটা আমার কাছে জানতে চাচ্ছেন সেটি হলো যে এই রায়ে আমি খুশি হয়েছে কিনা বা আমি বেজার হয়েছি কিনা। এখানে আমার ব্যক্তিগতভাবে খুশি বা বেজার হওয়ার প্রসঙ্গ নয়, এখানে সমস্ত জাতির উদ্বেগ এবং উৎকণ্ঠা ছিল যে যুদ্ধ অপরাধীদের বিচার, এবং আমাদের আওয়ামী লীগের একটা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল যে আমাদের নির্বাচনকালীন সময় আমরা জাতিকে কথা দিয়েছিলাম যে আমরা নির্বাচিত হলে আমরা এই বিচার করব, এবং সেই বিচারের পথে আমরা এগিয়েছি এবং প্রথম সফলতাটা আসলো এই একটা রায় বাস্তবায়নের মধ্য দিয়ে। এবং সেখানে এই আওয়ামী লীগ দলের একজন সংসদ সদস্য হিসেবে আমি সঙ্গত কারণেই যে জাতির কাছে একটা কমিটমেন্ট পূর্ণ করতে পেরেছি, এই কারণে আমার ভিতরে একটা আত্মতৃপ্তি অবশ্যই আছে। তবে এখানে যে বিষয়টা আছে সেটা হলো যে ট্রাইব্যুনালের যে কতগুলো বিষয় আছে সেই বিষয়টা আমি ওখানে আরেকজন দর্শক আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছেন? জি আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোত্থেকে? জি বলুন, প্রশ্ন করুন। হ্যালো, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, যে আপনার যে আনছেন সুভাষ রায়কে, উনার কথাবার্তা যে এমন বলে যেমন উনি একজন দেশের সব বড় কিছু। ধন্যবাদ, ধন্যবাদ। ব্যক্তিগত আক্রমণ না প্লিজ, ধন্যবাদ, ধন্যবাদ। ব্যারিস্টার পারভেজ, তাহলে শেষ পর্যন্ত মানে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? বাংলাদেশ অবশ্যই, এবং এই যে একটা অসহনীয় অবস্থার মধ্যে মানুষ আছে, সারাক্ষণ প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে আছে, শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত, অর্থনীতি ধ্বংসের মুখে, তো এ থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায়টা হচ্ছে কি, গুড গভর্নেন্সের অভাব হলে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। সরকার আসলে জনগণের পালস বুঝতে পারছে না, জনগণের যে দাবিটা সেই দাবিটা মিট করা না পর্যন্ত এরকম অস্থিরতা থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। প্রশ্নটি হচ্ছে যে সরকারকে বুঝতে হবে যে তারা একটা ক্ষমতায় এসছে একটা টেনুর পর্যন্ত, নেক্সট টাইমে এক্সটেনশন হবে কিনা এটা জনগণের আপ টু পাবলিক। কিন্তু জনগণের কাছে যাওয়ার আগেই তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে ডেলিভারি মনে হচ্ছে যে তারা ওখানে তাদেরকে নেক্সট এক্সটেনশনে যেতেই হবে। এই সমস্যাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, এবং তারা প্রত্যেকেই চেষ্টা করছে। এখন তো সরকার 5ই জানুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং মনোনয়নপত্র বাছাই। মানুষ বাংলাদেশের সত্যিকার অর্থে কিন্তু এই কথা যদি বলি 5ই জানুয়ারি নির্বাচনে হচ্ছে, নির্বাচনে আপনি মাত্রই বলেছেন যে দেশের যে সহিংসতা, অস্থিরতা, কাদের মোল্লার ফাঁসি, আর একজন দর্শক আর্মিকে ডেকে আনার কথা বলছে, এখানে যদি নির্বাচন নামক বস্তুটি যদি খেলা হয় তাহলে এটা বোধহয় অন্যতম বড় যাত্রা মঞ্চের, রঙ্গমঞ্চের বড় ধরনের খেলা হিসেবে আখ্যায়িত হবে। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি, আমি ঢাকা থেকে সুমন। আমার ছোট্ট একটা প্রশ্নটা হলো যে সংবিধানের জন্য জনগণ না জনগণের জন্য সংবিধান? অসংখ্য ধন্যবাদ। সুভাষ সিংহ রায়, সংবিধানের জন্য, জনগণের জন্য সংবিধান, এই কথা তো বিরক্ত করা কিছু নাই। কিন্তু আপনাকে যদি একটি সংবিধিবদ্ধ ব্যবস্থার মধ্যে চলতে হয় তখন আপনাকে সংবিধানের চৌহদ্দির মধ্যেই থাকতে হবে। কিন্তু সংবিধানের বাইরেও তো বাংলাদেশ অনেক কিছু অনেকবার হয়েছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কখনো সংবিধানের বাইরে কখনো যায়নি। আপনি আর ব্যারিস্টার পারভেজ একটা কথা, কিন্তু এরশাদের পতনের পরে যে সংসদ গঠিত হয়েছে, যেভাবে সরকার ব্যবস্থা পরিবর্তন হয়েছে, যে নির্বাচন হয়েছে, সেগুলো তো সংবিধানের বাইরে গিয়ে হয়েছে, এবং সেটা সংবিধানের মধ্যে আনা হয়েছে পরে, এবং সেটাই 3 জোটের রূপরেখার মধ্যে সেটাই স্পষ্ট ছিল। আমি আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন? হ্যালো, জি কে বলছেন, কোত্থেকে বলছেন প্লিজ? জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হাবিবুর রহমান, আমি চিটাগং থেকে বলছি। জি প্লিজ।
আমি আসলে খুব মানে কষ্ট পেলাম এই রনি ভাইকে দেখে। উনি বারবার কনফিউজ করতেছেন যে উনি স্ট্যাটাস দিচ্ছেন একটা, আবার উনি খুশি হচ্ছেন। আমার কাছে আসলে রনি ভাইয়ের আজকের এই চরিত্রটা, উনি কিন্তু বাংলাদেশের টকার হিসেবে অনেক সুনামদারি এই লোকের এই চরিত্র, এবং বিশেষ করে সুভাষ দার আজকের এই নাকানি চুবানি খাওয়া অবস্থা থেকে আমার মনে হয় ব্যক্তিগত আক্রমণ না করাই ভালো, কারণ আমরা চাই যে আমার অতিথিরাও যেমন শোভন থাকবেন, আপনারাও কথাবার্তায় একটু সচেতন সতর্ক থাকবেন। দর্শক, ধন্যবাদ আপনার মতামতের জন্য। আত্মপক্ষ সমর্থন করি। প্রথমত, যখন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই বা একটা পত্রিকা একটা লেখা লিখি, এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত একটা অভিমত। এখন ওখানে আমি কি বলেছি এই কথাটা যদি আপনার এখানে আমার বলতে হয় সম্পূর্ণ, অ্যাটলিস্ট আই নিড 5 to 6 মিনিট ওনাকে যদি নতুন করে বোঝাতে হয়। আমি যদি আমার এবং আমি দর্শকরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে ওই লেখাতে আমি যা বোঝাতে চেয়েছি সেই জিনিসটি ওনারা বুঝতে পারেনি। মূল ব্যাপার হলো যে আমি কাশিমপুর জেলখানা থেকে বের হয়ে আসার সময় একটা লোক আমাকে বলল তার অন্তিম অবস্থায় যে আমি তো মরে যাচ্ছি, মরে যাওয়ার সময় এই কথাটা যদি পারো কখনো বলে দিও। আমি ঠিক সেই কথাটা এক্সপেক্ট করছি। ওর সঙ্গে আমার ব্যক্তিগত অভিমত নাই, ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, ব্যক্তিগত কোনো অনিচ্ছা নেই, পছন্দ অপছন্দের কোনো বিষয় নাই। আমি যে জিনিসটা হলো যে আমি স্টিল এ মেম্বার অফ পার্লামেন্ট, আমি রিপ্রেজেন্টিং এ পার্টি, এবং আমাকে পার্টির চিন্তা চেতনা ধ্যান ধারার সঙ্গে অবশ্যই আমাকে কমপ্লাই করতে হবে। আমাকে সস্তা জনপ্রিয়তার দিকে এগুলো আমাকে চলবে না। ধন্যবাদ। সুভাষ সিংহ রায়। জি, প্রসঙ্গ যেটা আসছে এখন আজকের এই যে সংবিধানের প্রশ্ন, আমরা নির্বাচনের কথা বলছিলাম, যে নির্বাচনী ব্যবস্থা যেটি বলছিলাম যে আমি মানে সংবিধানকে সাইডলাইনে রেখেই তো আসলে রাজনৈতিক পক্ষগুলো, বিবদমান পক্ষগুলো একটি সমঝোতায় উপনীত হয়ে পরে সংবিধানে সেটি রাটিফাই করেছে। জি, এখন আমি আজকে দুটি জোটের দুটো প্রস্তাব এসেছে এবং দুটি প্রস্তাব দুই টেবিলে রয়েছে। এইটা যে একই টেবিলে আনা এবং একসাথে বসে এটা সাংবিধানিক চৌহদ্দির মধ্যে আলোচনা করা, সেই সুযোগটুকু কিন্তু তৈরি হয়, সেই সুযোগ তৈরি হচ্ছে না। আপনি মনে করছেন? আপনারা সবাই মনে রাখলে ভালো হয় যে আমরা পঞ্চদশ সংশোধনীর অধীনে দেশ শাসিত হচ্ছে। পঞ্চদশ মানে হচ্ছে 15তম। তাহলে আগের 15তম সংশোধনী, পঞ্চদশ সংশোধনী যদি হয়ে থাকে তাহলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে 16 হতেও বোধহয় খুব বেশি সমস্যা হওয়ার কারণ নেই। যদি জনগণের জন্য হয়, এটা কিন্তু খুব সরলীকরণ, সংবিধানকে যদি জনগণের জন্য আনা হয় আর কি। আর যদি মনে করি যে না, সংবিধান হচ্ছে শুধুমাত্র একটা দেশের বিশেষ দলের জন্য, একজনকে প্রধানমন্ত্রী রাখার জন্য সংবিধান, তাহলে তো সরকার পঞ্চদশ সংশোধনী কোথাও বলা নেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে। এই কথা বলা নেই। প্রধানমন্ত্রী পত্রে অ্যাড্রেস করা আছে, কোনো ব্যক্তির নাম নেই। সবচেয়ে প্রাচীন দল, এবং এই দল যে কয়েকবার ক্ষমতায় এসেছে জনগণের ভোটে এবং জনগণের কাছে দায়বদ্ধ হয়ে ক্ষমতায় এসেছে, মানুষের সেটাই বিশ্বাস ছিল। ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন নিয়েছি। দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন? লাইন কেটে গেছে। কিন্তু ওই বিশ্বাসের জায়গাটা তো এখন চির ধরে যাচ্ছে। সমস্যাটা হচ্ছে এটাই, মানুষ এই চির ধরাটা আশা করেনি। কারণ আওয়ামী লীগের মধ্যে বিশাল জনপ্রিয় দলের কাছ থেকে জনগণ আরো গণতান্ত্রিক আচরণ আশা করেছিল। এভাবে দেশের সমগ্র জনগোষ্ঠীকে হোস্টাইল বানিয়ে ইভেন মহাজোটের অংশীদার এরশাদ সাহেবকে আপনারা পর্যন্ত আজকে মানে অন্য সেম এজে ভর্তি করা দায়িত্ব নিয়ে ফেলছেন। এটা জনগণকে সেম এজে নেওয়ার মতো আসলে পারভেজের উইথ ডিউ রেসপেক্ট, মূল ব্যাপারটা হলো পঞ্চদশ সংশোধনী যেটা হলো, এরপরে 16তম সংশোধনী, 17তম সংশোধনী হতে পারে জাতীয় প্রয়োজনে, মানুষের ডিমান্ডে। এবং আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার একাধিকবার আমরা কিন্তু বিভিন্ন সময় বলেছি, আমাদের সৈয়দ আশরাফ সাহেব বলেছে যে আপনারা পার্লামেন্টে আসেন, আপনাদের এই সংবিধানের অধীনে নির্বাচন করতে গিয়ে আপনাদের যে সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে বা বক্তব্য আছে সেই কথাটা আমাদেরকে বলেন। এমনভাবে আমরা কিন্তু সবান্ধব অনুরোধ করেছি যে দরকার হলে আমরা পার্লামেন্টের বাইরে অন্য কোথাও বসি। একাধিকবার আমাদের দলের দায়িত্বপূর্ণ জায়গা থেকে করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা বার কিন্তু বিরোধী দল ট্রেন মিস করেছে। ট্রেন মিস করতে করতে আজ এমন একটা জায়গাতে সংঘাতের যে জায়গাতে আছে সেখানে বলতে গেলে বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোত্থেকে বলছেন প্লিজ? জি, ওয়ালাইকুম আসসালাম। থেকে নিহাত বলছিলাম। জি প্লিজ, আপনার প্রশ্ন। জি, আমি জিল্লু ভাইয়ের সবসময় তৃতীয় মতো দেখি, খুবই ভালো লাগে। আপনি প্রশ্ন। ধন্যবাদ। কোশ্চেনটা করছি, আপনি যে এই জনমত যাদের যে স্কোরবোর্ডটা দিয়েছেন, সেটা অনুগ্রহপূর্বক যারা আপনার এখানে আছে বিজ্ঞ জ্ঞানী জ্ঞান পাবলিক, তাদেরকে ওই স্কোরবোর্ডটা দেখার জন্য আমি বিনীত অনুরোধ। যে ওনারা দেখেন। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মেজর আখতারুজ্জামান বলতে চাইছিলেন। যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেই কথাটা হচ্ছে যে রনি সাহেব যে কথাটা বলার চেষ্টা করছেন যে প্রধানমন্ত্রী যেটা করছেন সব ঠিক করতেছেন। আমরা সাধারণত দেখি প্রধানমন্ত্রী যখন ক্ষমতা থাকেন তখন তার সবকিছু ঠিক করেন। আজকে হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবকে যে কারণে জেলে নেওয়া হোক বা সিএমএইচে নেওয়া হোক, সেটা কিন্তু তার এই ক্ষমতা থাকা অবস্থায় যা ভালো কাজ কাম কুকাম করে গেছেন
তার কারণেই কিন্তু আজকে সিএমএসে নেওয়া হচ্ছে বা তাকে এই ধরনের করা হচ্ছে। প্রতিটি সরকারি বেলায় কিন্তু এই কথার প্রযোজ্য। টুডে ইজ আজকে বড় কথা নয়, তার পরবর্তীতে এই জিনিসটাকে আমাদেরকে চিন্তা করে দেখতে হবে যে আজকে উনি যা করে গেছেন তার জন্য কি বিচারে কাঠগড়ায় কিন্তু এরকম সিএমএসে এই র্যাবেরাই নিবে, এইভাবে সিএমএসে নিবে, নাহলে পিজিতে নিবে। অতীত আমরা নিয়েছি, অতীত আমরা দেখছি যে রাজনীতিবিদরা ওই সময় পিজি টিজিতে গিয়ে বসে থাকে। আমি যে কথাটা বলার চেষ্টা করছি, সুভাষ ভাই সবাইকে বলার চেষ্টা করছি হচ্ছে এই যে আমাদেরকে মানুষ বলার চেষ্টা করে, মানে একে তো ওনারা বিজ্ঞ, আবার কথা শুনে আমাদের বসে থাকে আমাদের জন্য। আজকে বলবে আপনারা কিছু করেন না কেন, মিলিটারি কেন আসে না, অমুক কেন আসে না, কিন্তু ওনারা বসে বসে ঘোড়ার ডিম পারতেন ঘরে বসে বসে। ধন্যবাদ। ওনারা বসে বসে ওই যে হরতাল দিলে ওনারা খিচুড়ি খান। কাজে এই যে জাতি হরতালের দিন খিচুড়ি খায়, সেই জাতির প্রশ্ন করার অধিকার থাকে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শককে বলছেন কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি বলুন। আমি সিলেট থেকে জামাল বলছি। জি বলুন প্লিজ। ভাই আমরা অনেকদিন থেকে অনেক টক শুনেছি, বিজ্ঞ আলোচকদের কাছে আমার প্রশ্ন, আমি ওনাদের কাছে আহ্বান করবো টক শো বাদ দিয়ে সুভাষ দাস সহ আগামী কালকে থেকে গণতন্ত্র রক্ষা করার জন্য রাজপথে সবাইকে নেমে আসার দ্বারা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সুভাষ সিংহ রায় রাজপথে আপনাকে নামতে বলছেন, বিশেষ করে আমাদের সবাইকে নিয়ে অবশ্যই। ধন্যবাদ দর্শক। গণতন্ত্র রক্ষা করবার জন্য আমার মনে হয় প্রশ্নের উত্তরটা সেই জায়গায়। দেখুন 1952 সালে, আমি ইতিহাসের দিকে যাই, 1952 সালে ঢাকা শহর ছোট্ট একটি শহর ছিল, সেখানে 30,000 লোক সমবেত হয়েছিল ঠিক ওই সময়। আপনি 69 গণঅভ্যুত্থান বাদ দিলাম, আমি সবকিছু বাদ দিলাম, এমনকি 96 সালে আওয়ামী লীগের নেতৃত্বে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হয়েছে তখনও কিন্তু লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছিল। আজকে আন্দোলনের নামে যা বলা হচ্ছে সেটা হচ্ছে ধ্বংসাত্মক কর্মকাণ্ড। এটাই হচ্ছে মানুষ পুরানো কোনো আন্দোলনের অংশ হতে পারে। আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি জি, আমি ওয়াজিদ পুরান ঢাকা থেকে বলছি। জি প্লিজ। আমি আমার বাবুর কাছে প্রশ্ন হচ্ছে যে উনি আজকে খুব রেগে যাচ্ছেন কেন? কার কাছে? আমার প্রশ্নটা হচ্ছে বিএনপি কি জামাত শিবিরকে ছেড়ে কি রাজনীতি করবে? মানে কাকে বলছেন আপনি? কে রেগে যাচ্ছে? আন্দোলন করবে? কে রেগে যাচ্ছে বলছেন? বাবু ভাই। বাবু ভাই তো এখানে কেউ নেই। আখতারুজ্জামান বাবু ভাই। আখতারুজ্জামান বাবু উনি নন, উনি মেজর আখতারুজ্জামান, আরেকজন মারা গেছে। জি ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ আপনার প্রশ্ন বোঝা গেছে মেজর আখতারুজ্জামান ভাই। এখন যে কথাটা বলছি শুনেন, 91 সনে যখন জামাতের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম তখন ভাই সাহেব আপনারা এবং আপনার দল আওয়ামী লীগ এবং সুভাষ সিংহের দল, আপনি তো জানেন সেদিন সেদিন না জানি উনার দল, সেদিন কিন্তু জামাতের বিরুদ্ধে কথা বলেন নাই। সেদিন জামাত আপনাদের প্রিয় দল ছিল, জামাতকে নিয়ে আপনারা ঐক্যজোট করেছিলেন, জামাতকে নিয়ে আপনি কদমমুচি করেছিলেন। আপনাদের লজ্জা করা উচিত। জামাত দেশের ক্ষতি করে না, যত ক্ষতি করেছেন আপনারা, এই আওয়ামী শক্তিরা। আপনারা এই দেশে যত সর্বনাশ করেছেন, এত সর্বনাশ এখনো কেউ করতে পারে নাই। ধন্যবাদ। কাজে আজকে আমি বলছি, আমি খেপে যাচ্ছি না, আসেন। আজকে জামাত বিপদে পড়েছে, তাই আমি প্রকাশ্যে জামাতের পক্ষ নিচ্ছি। আমি এখন এই মুহূর্তে জামাতকে সমর্থন করছি। আমি মনে করছি জামাতের প্রতি অন্যায় করা হয়েছে। যেই ক্ষমা 1973 সালে বঙ্গবন্ধু করে দিয়ে গেছেন, সেই বিচার আপনারা অন্যায় ভাবে করেছেন এবং একটি মানুষকে রাষ্ট্রীয়ভাবে আপনারা হত্যা করেছেন। কে বলবেন আপনাদের দিক থেকে? আমি বলি, আমি জামাতের ব্যাপারে একটু বলে নিই। প্রথমত হলো কি, আক্তার ভাইয়ের যে জামাত প্রীতি বা জামাতের প্রতি প্রেমটা তার জীবনের অনেক ভুল সিদ্ধান্তের মতো এটাও একটা নতুন সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। এর কারণটা হলো জামাত সেই প্রথম থেকে, যে দিন থেকে জামাত প্রতিষ্ঠা হলো পাক ভারত উপমহাদেশে, সেদিন থেকে তারা উল্টো ট্রেনে চলছে। অর্থাৎ প্রত্যেকটা সময় তারা যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিয়েছে, প্রত্যেকটা সিদ্ধান্তগুলো তারা ভুল করেছে। আর ওটা উত্তর আসতেছি। সেকেন্ড থিং হলো, তারা যে আদর্শটা বিশ্বাস করে সেটা হলো সারা পৃথিবীতে তারা বিশ্বাস করে যে মুসলিম ব্রাদারহুড হলো তাদের বড় ভাই। সেই মুসলিম ব্রাদারহুড দেখা গেল প্রায় 50 বছর তারা এই আন্দোলন সংগ্রাম করার পর, সন্ত্রাসবাদে করার পরে, বাশার ফারুক যখন মিশর থেকে চলে গেল, বাশার নাসের আসলো যখন ওখানে প্রেসিডেন্ট হলো, তখন তাদের সাইয়াদ আল কুতুব তাদেরকে ফাঁসিতে দিয়ে দিল। তো ফাঁসিতে দেওয়ার পর থেকে তারা কিন্তু পারে নাই। অর্থাৎ কেন পারে নাই? বিকজ দীর্ঘদিন কিন্তু তারা শুধু সন্ত্রাসের পথে ছিল মুসলিম ব্রাদারহুড। প্রথম এই গণতান্ত্রিক সরকারের আমলে এসে, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় গিয়ে এই মুরসি ক্ষমতা এসে খুব তাড়াহুড়া করে কিন্তু তারা আবার সেখান থেকে চলে গেল। আমার বক্তব্যটা হলো,
আওয়ামী লীগের সঙ্গে বা বিএনপির সঙ্গে যদি জামাতকে বোঝাপড়া করতে হয় তাহলে সেটাকে তাকে রাজনৈতিকভাবে বোঝাপড়া করতে হবে। কিন্তু সন্ত্রাসের মাধ্যমে সারা পৃথিবীতে কোথাও কখনোই কোনো সফলতা কোনো রাজনৈতিক দল পায়নি। হ্যাঁ, তারা ভ্যানিশ হয়ে গেছে। ফলে জামাত আজকে যে কাজটা করছে সেই কাজটি হলো বিচ্ছিন্নভাবে কোনো টার্গেটবিহীনভাবে একটা জনগোষ্ঠী, সাধারণ মানুষ, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী কোনো টার্গেট সাথে তাদের যে আক্রমণ করে আমাদের জনজীবনকে বিপর্যস্ত করছে, এই জায়গাতে কোনো সফলতা জামাতের আসবে না। আর আক্তার ভাই এই অবস্থাতে তাদেরকে পরিপূর্ণ সমর্থন দিয়ে আমার কাছে মনে হচ্ছে না যে তার ভালো কিছু একটা হবে। শ্রদ্ধা রেখে আগের যে উনি বক্তব্য দিয়েছেন নির্বাচনী সংক্রান্ত ট্রেনের কথা বলেছেন, ইদানিং আমাদের রাজনীতিতে ট্রেন শব্দটি খুব বেশি প্রচলিত হচ্ছে। এটি 111 এর পর থেকেই। হ্যাঁ, এই ট্রেনটি আসলে প্রায় আমরা সরকারি পক্ষ থেকে শুনি যে ট্রেন চলে যাচ্ছে, ট্রেন মিস হচ্ছে। ওনারা কি ট্রেনে টিকিট বিক্রি করছেন কিনা জানি না, মানে এরা কারা বলবে, মানে ট্রেনে যারা থাকেন টিকিট চেক করেন। তো সেই নজরুল খান বলেছেন, উনি খুব যৌক্তিকভাবে বলেছেন যে এই সরকারে এমন একটি নির্বাচনী ট্রেন ছেড়েছে যেখানে একমাত্র সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সভাসদের ব্যক্তিবর্গ ছাড়া জনগণের কোনো অংশগ্রহণ নেই। এই নির্বাচনী ট্রেন কোথায় যায় থামবে এবং দেশকে জনগণের কোন খাদের কিনারে নিয়ে যাবে, এটা কিন্তু খুব কঠিন কথা হয়ে যাচ্ছে। আপনি আমি তো খুব স্পষ্ট করে বলি একটা কথা, আপনি আন্দোলন করতে গেলে মানুষকে নিয়ে আন্দোলন করতে হবে, মানুষকে সাথে নিয়ে আন্দোলন করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম জিলুর ভাই। জি, কে বলছেন? আমার একটা প্রশ্ন হলো রনি ভাইয়ের কাছে। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার কেমন যেন মনে হচ্ছে রনি ভাই আবার জেলা আতঙ্কে ভুগতেছে। আপনি কে বলছেন? আপনি কে বলছেন? আমি গাজীপুর থেকে আমির হোসেন। ধন্যবাদ, ধন্যবাদ। আমি যে প্রসঙ্গ আমি খুব সংক্ষেপে শেষ করি, কেননা আজকে দর্শকদের অংশগ্রহণটাই বেশি, আমাদের অংশগ্রহণটা কম সেই অর্থে। আপনি যেই অর্থই বলি না কেন, বাংলাদেশের আপনি যদি আন্দোলন করতে হয় জনগণকে সাথে নিয়ে আন্দোলন করতে হবে। বিএনপি এবং 18 দলীয় জোট জনগণকে সাথে নিয়ে আন্দোলন করছেন না। আক্তার ভাই যেটা দর্শকদেরকে দোষারোপ করছেন যে ঘরে বসে খিচুড়ি খাচ্ছে কিনা, বিএনপি যারা কেন্দ্রীয় নেতারা তারা বরঞ্চ ঘরে বসে খিচুড়ি খাচ্ছে, মানুষ রাস্তায় পড়ছে। এই যে বিষয়গুলো, এইটা আজকে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার হওয়া দরকার। বারবার যে কথাটি বলা হয় যে বঙ্গবন্ধুর সময় এদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, 73টি ট্রাইব্যুনাল হয়েছিল, এটা নজর আখতারুজ্জামান ভাই আমার চেয়ে অনেক অনেক বেশি জানবেন। এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পরে 11,000 আপনার যুদ্ধ অপরাধীদেরকে একদিনে ছেড়ে দেওয়া হয়েছে। কোথায় কেন গিভ লিস্ট 11,000 অবশ্যই দিতে পারবেন, আমাকে দেন। লিস্ট আমি হাতে আমি নিয়ে আসি, চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি আপনি আমাকে আমরা সময় দিলাম 11,000 লিস্ট শেষ করুন। এবং আরেকটু বিনয় সহিত বলি, আমি একটা অন রেকর্ডে বলছি, আজকে যাদের বিচার করা হচ্ছে, আপনি যাদের কথা বললেন না 11,000 ছেড়ে দেওয়া হয়েছে, এই 11 জনের লিস্ট, এই যাদের বিচার হচ্ছে এরা কিন্তু 11,000 এর মধ্যে নাই। না, আমি একটু শ্রদ্ধা রেখে বলছি। সঠিক বলছেন না? হ্যাঁ, সঠিক বলছেন না। আমি দায়িত্ব নিয়ে কথা বললাম, আপনি একটু দয়া করে যদি পরবর্তী কোনো প্রোগ্রামে পারেন তাহলে আমরা খুব কৃতজ্ঞ হব, ইতিহাস জানতে পারবো আমরা। আর দ্বিতীয়ত যেটা বললেন আপনি সুভাষ দা, আপনি যে জনগণের অংশগ্রহণ শেষ করুন, বন্দুকের নলের মুখে বাংলাদেশের কোন সরকার আজ পর্যন্ত এরকম ভাবে নামেনি। আপনি দেখেন এরশাদ সাহেব 7 জন লোক মারা গিয়েছিল, পতন হয়েছিল। থাইল্যান্ডে 5 জন লোক মারা যাওয়াতে প্রধানমন্ত্রী পদে করার জন্য কথা বলেছে, আর সেখানে বাংলাদেশে 200 থেকে 500 লোক মারা যাচ্ছে। এবং কারা মারছে? সরকার। আমি ফোন নিতে দর্শক নিশ্চয়ই উপলব্ধি করবে, জানেন যে কারা মারছে। আসসালামু আলাইকুম দর্শক। আমি সিরিয়া থেকে বলছি, আমি আক্তার হাবিব চৌধুরী। আমি সুভাষ বাবুর একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সুভাষ দারে প্রশ্ন করতে বলছিলাম যে আমাদের দেশে গণতন্ত্র নিয়ে সবাই কথা বলে, আপনিও কথা বলেন, আপনি ছাত্র রাজনীতি করেন অনেক আগে থেকে, আমি চিনি আপনাদের। তবে আমাদের সরকার পরিবর্তন হইলে শামীম ওসমান যেভাবে পালায় গেছিল হিউম্যান সন্ত্রাসী করে, আপনি কি ব্যাংক সন্ত্রাসীর জন্য পালায় যাবেন? ধন্যবাদ, ধন্যবাদ, বোঝা গেছে। এবং আপনার প্রশ্নের ধরন দেখে বোঝা গেছে যে আমার কিছু, আমি নিজের প্রতি আমার নিজের কনফিডেন্স, আমার নিজের প্রতি আমার যে সততা, দক্ষতা, আমি সারা জীবন নিজের উপরে এই দক্ষতা সবসময় বজায় রাখার চেষ্টা করবো। লড়াই সংগ্রাম মানে ওনার মূল প্রশ্ন আমার মনে হয় এক কথা আপনি দিয়ে দেন, আপনি বাংলাদেশ না বাংলাদেশ ছেড়ে বিষয় না তো, আমার বাংলাদেশ ছেড়ে প্রসঙ্গটা বিষয় না, বিষয়টা হচ্ছে যুদ্ধের ময়দানে কখনোই এক বিন্দু সরে যায় নাই,
এবং নিজেকে কখনো কারো কাছে আত্মসমর্পণ বোঝা গেছে। ধন্যবাদ। জেল আতঙ্কে আপনি ভুগছেন কিনা 30 সেকেন্ডে? হ্যাঁ, না, আমাদের দর্শক ঠিকই বলেছেন, জেল এমন একটা বিষয়, একবার যারা জেলে গেছে দ্বিতীয়বার তারা জেলে যেতে চায়, এইরকম নির্বোধ লোকের সংখ্যা আমি একজন আমার জীবনে দেখি নাই। জেল থাকার জায়গা না। ফলে জেল থেকে মানুষ বের হয় পরিশুদ্ধ হয়ে, জেল থেকে বের হয় একটা প্রতিজ্ঞা নিয়ে যে আল্লাহ এই জেলে যেন আমার কোনোদিন আর যেতে না হয়। ফলে আমি জেল থেকে বের হয়েছি, বের হওয়ার পর আমি পুনরায় সেখানে যাব এরকম আশাও আমার নাই, এরকম আকাঙ্ক্ষাও আমার নাই, এবং এরকম ইচ্ছাও আমার নাই, আর এরকম কর্ম আমি করতে চাই না যে কর্মের বিনিময়ে আমার আবার জেলে যেতে হয়। ধন্যবাদ। আমাদের অবশ্য জীবনে জেলে যাওয়ার বহুবার সৌভাগ্য হয়েছে, 3 বারই প্রত্যক্ষ হয়েছে, আরো কতবার যাব জানি না, প্রস্তুত আছি সবসময়। একটি কথা বলতে চাই সুভাষ ভাইয়ের সঙ্গে, বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি, আপনাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাহেব উনি বলেছেন ঢাকা শহরে কোনো বোমাবাজি করার কোনো সুযোগ নাই। উনি এমন ভাবে মাকড়সার মতো জাল পেতেছেন তিনি সব ধরে ফেলবেন। তো এত কিছু হচ্ছে ধরতেছেন না কেন? ধরতেছেন একটি মাত্র কারণে, এগুলো ওনারা করছেন। আমি বলছি কাজে জনমত শুন, আজকে আপনি আমাকে মিছিল করতে দেন না, আমাকে বিরোধী দেন না, আমি ঘর থেকে বেরোতে পারি না, এটা বন্ধ করেন আপনারা। আমার সাথে বলেন বন্ধ করতে বলেন। কোত্থেকে বলছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি ইকবাল বলছি চিটং থেকে। জি প্লিজ। সুভাষ বাবুকে কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। না, ব্যক্তিগত আক্রমণ না। আমার মনে হচ্ছে যে কি বর্তমান পরিস্থিতি নিয়ে মনে করেন সবাই আমরা দেশের জন্য চিন্তা করা উচিত। এই মুহূর্তে দুই পক্ষের আলোচনা যাই হচ্ছে, আমরা সবাই কিন্তু শুধু ব্যক্তিগত কথাটাই বলতে চেষ্টা করছি। আপনি আমাকে যে কথাটা বলছেন খুবই ভালো কথা, যে কোনো ব্যক্তিগত আক্রমণ না, অনেকে করছেন তো সেজন্য বললাম যে এত রাতে আমরা যে কথা বলছি। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিন ভাইয়া প্লিজ, আপনার টেলিভিশনের ভলিউমটা। আমরা দেশের মানুষের জন্য চিন্তা করি, দেশের জন্য চিন্তা করি। বিশ্বাস করুন, দেশের এখন যে অবস্থা, সেই অবস্থায় দুই দলের আলোচনা করে আমরা সমঝোতায় আসতে পারতেছি না। সারা পৃথিবীর মানুষ আমাদেরকে কি মনে করতেছে। আর দেখুন, এখন যারা আপনারা কথা বলছেন, আপনারাও চিন্তা করুন, কাছাকাছি আসার অনেক ফর্মুলা আছে। আমি একটা ফর্মুলা আপনাকে বলার জন্য ফর্মুলা নিতে পারছি না, দুঃখিত, আমি ফর্মুলা নিতে পারছি না, শুধু প্রশ্ন করবার জন্য। সুভাষ সিংহ রায়। না, আমি যে কথাটি আবারও বলি, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি, এবং এই মানুষের জন্য রাজনীতির জন্য রাজনীতিবিদরা নিজের জীবনকে উৎসর্গ করেন এবং অনেক ত্যাগ তিক্ষার মধ্যে দিয়ে তার রাজনৈতিক অবস্থান তৈরি করেন। আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশে যে রাজনীতি হবে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি। বাংলাদেশে যে সরকারের যে দলটি থাকবে সেটা মুক্তিযুদ্ধের পক্ষের দল, যেটা বিরোধী দলে থাকবে সেটাই মুক্তিযুদ্ধের পক্ষের দল। একমতের সাথে এবং এখানে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো লোক এখনো উপস্থিত হইতে পারে না, আমি ইঙ্গিত করি নাই। আর আরেকটি বিষয়, যে এই যে ৭৩টি ট্রাইব্যুনালের যে প্রসঙ্গটি আমি বারবার উল্লেখ করার চেষ্টা করি বিভিন্ন জায়গায়, এই ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থার বাইরে কখন গিয়েছিল? বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের দল। আমি একটা কথা বলি, আপনার বলবার প্রতিভা আছে, কিন্তু শোনার প্রতিভা কিন্তু আপনি বারবার ভুল জিনিসটা বারবার বলে আপনি হ্যালো, জি আসসালামু আলাইকুম। কে বলছেন, কোত্থেকে বলছেন প্লিজ? জি স্যার, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি। আপনার নাম পরিচয়? আপনার নাম পরিচয়? আমার নাম হাসান, আমি খিলগা থেকে বলছিলাম। আমি ওনাকে একটা কোশ্চেন করতে যাচ্ছি যে আমরা অতীতে যা ভুল করেছি, আমরা কি আবার সেই সব ভুলগুলো করব? যেমন হচ্ছে গিয়ে উনি বলেছে যে আওয়ামী লীগ জামায়াতের সাথে জোট বেঁধেছে, সেটা একটা ভুল ছিল। এখন আমরা আবার জামায়াতের সাথে জোট বাঁধবো, এটা কি একটা ভুল নয়? আমরা কি বারবার একই ভুলগুলো করব? যেমন দুর্নীতির প্রশ্নে আসলে ধন্যবাদ আমাদের। আমি জবাবটা আপনাকে দিচ্ছি ভাই। আপনি যে ভুলটা করেছেন সেই ভুলটা আমি করলে আমার উপরে অপরাধ ধরতেছেন কেন? ভুলটা আপনি শুরু করেছিলেন কেন? কেন আওয়ামী লীগ ভুলটা শুরু করেছিল? প্রতিটা ভুল আপনারা করেছেন। 91 সনে আপনারা সরকারকে একদিন শান্তি থাকতে দিবেন না, হরতাল করেছেন, আপনারা সংসদ থেকে বয়কট করেছেন। এটা বিএনপি যখন করে তখন আপনারা বলেন আমরা আওয়ামী লীগ যা যা করেছে আমরা সেগুলোকে ভুল মনে করি না, সেগুলোকে আমরা অনুসরণ করতে চাই।
আমরা আওয়ামী লীগের পরে বাংলা রাজনীতিতে আসছি, আমরা আওয়ামী লীগের প্রতিটি কাজকে অনুসরণ করতে চাই। আপনার মানে আপনি একটু আগে বলছিলেন যে আওয়ামী লীগ বাকশাল করেছে, তো আপনি কি বাকশাল করতে চান কিনা কোনটা ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে? আওয়ামী লীগ মানে আপনি বলছেন যে অনুসরণ করতে চান। আওয়ামী লীগ বাকশাল করেছে যে আমি সেই আওয়ামী লীগের সঙ্গে তো আমার সংঘাত নাই, আমার সংঘাত হলো হাসিনা আওয়ামী লীগের সঙ্গে, এবং হাসিনার আওয়ামী লীগ মানে আপনি বিএনপি ক্ষমতায় গেলে বাকশাল জাতীয় কিছু একটা করতে পারবেন? আমরা একজন ধর্মের বিশ্বাস করি না। বাকশাল করেছেন বঙ্গবন্ধু, আমরা সেটা শেখ হাসিনা বাকশাল করেননি, উনি জিনিস তো অন্য অ্যাঙ্গেলে করেছেন। বঙ্গবন্ধুকে উপরে রাখার জন্য শুনে আমি 91 সংসদে এগুলো বলেছি, আজকে তো বলি না। জি, দেশের বাইরে থেকে ফোন আছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেন প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন, কোত্থেকে? আমি তোফায়েল আহমেদ, বোলোনিয়া, ইতালি থেকে। জি, ধন্যবাদ। জি, আমি তোফায়েল আহমেদ। হ্যাঁ, প্রশ্ন করুন। বোলোনিয়া, ইতালি থেকে। জি, প্রশ্নটি বলুন। জি, বোলোনিয়া, ইতালি থেকে তোফায়েল আহমেদ, বোলোনিয়া, ইতালি থেকে। বলুন, আপনার প্রশ্নটি বলুন। বোলোনিয়া, ইতালি থেকে। প্রশ্ন কি আপনার? হ্যালো, লাইনটি কেটে গেছে। আমি একটুখানি শেষ করি নাই, আমি যে কথা শেষ করেছিলাম, আমি বারবার একটা কথা বলছি, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি। দেখেন, এই লক্ষ্মীপুরের আন্দোলন কে শুরু করেছিল? এই আইন অমান্য আন্দোলন কে শুরু করেছিল? আজকে আপনারা এগুলা করে করে ক্ষমতায় আসছেন। এখন এইগুলা করে করে যদি বিএনপি ক্ষমতায় আসতে চায়, তাহলে আপনি নৈতিকভাবে বাধা দেওয়ার জায়গাটা আসলে থাকে না, সংকুচিত হয়ে যায়। আপনি কতগুলো জিনিস বুঝতে হবে। আজকে আসেন, সুষ্ঠু জিনিস করার চেষ্টা করি। আপনি 15তম সংশোধনী দিয়েছেন, আপনি বলেছেন কেয়ারটেকার রাখবেন না। আপনার নৈতিক দায়িত্ব ছিল যে এইটা আপনার বেলায় প্রযোজ্য হবে না, আপনি পরবর্তী বেলায় প্রযোজ্য করতেন। আপনি বলতেন ঠিক আছে এক ইলেকশনে পরে হবে না, এই বছর আপনি ফ্রি গ্রাউন্ড রাখতেন, আপনি দেখতেন কি হয়। অর্থাৎ আপনি নিজেকে এনশিওর করতে চাচ্ছেন, এটা হয় না। আর আপনি সরকারি ক্ষমতায় আছেন, এত কিছু বলার দরকার নাই। তো আপনি 73 মতো চালাবেন, না ওই ট্রাইব্যুনালে চালাবেন, দেশ চালাবেন, ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে, আপনি দেশ চালান। আর যদি আমরা পারি আপনাকে বাধা দিতে, আমরা দিব। এটা তো কোনো সমস্যা কিছু নাই না। এখন আসলে সত্যিকার অর্থে যে বিভিন্ন সময় আমরা উল্টা পাল্টা ব্যাটিং করে সরকার এবং বিরোধী দল উভয়ই আমাদের নিজেদের অবস্থান এমন একটা সংঘাতপূর্ণ অবস্থায় আমরা এখন নিয়ে আসছি, এর কারণে সমগ্র জাতি আজ কিন্তু আমরা উৎকণ্ঠিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং আপনি মেজর আক্তার, জাতি মানে কি আওয়ামী লীগ সহ সকলেই আওয়ামী লীগের উৎকণ্ঠিত? অবশ্যই আমরা উৎকণ্ঠিত, আওয়ামী লীগের উৎকণ্ঠিত, সবাই আমরা উৎকণ্ঠিত, অবশ্যই আমরা উৎকণ্ঠিত। আমাকে বলতে দেন। অবশ্যই আমরা উৎকণ্ঠিত এই কারণে, মনে হয় প্রধানমন্ত্রী নোট করা উচিত, সরকার নোট করা উচিত, আওয়ামী লীগ উৎকণ্ঠিত যেখানে যে বিষয়টা নিয়ে না। আমাদের দেশে একের পর এক সরকারি কাজকর্মে বাধা দিচ্ছে, একের পর এক এই হচ্ছে, আপনার গাড়ি পোড়াচ্ছে, একের পর এক মানুষ মারা যাচ্ছে। সরকার কেন উৎকণ্ঠিত হবে না? এখন আপনি কেন মানবেন না? আমি তো বলেছি আপনি অবৈধ সরকার। আমি তো পরিষ্কার বলে দিয়েছি 25 অক্টোবরের পরে আক্তার ভাই একটু দয়া করে বলতে দেন। আপনাকে মানবো না। না, এতে যদি আপনি উৎকণ্ঠিত হয়ে থাকেন, তাহলে উৎকণ্ঠা দূর করার ব্যবস্থা করেন। একটা ব্যাপার হলো, যখন একটা সরকার চলে তার জন্য কার্যকরী একটা বিরোধী দল দরকার আছে। কোন দেশে বিরোধী দল তার দল তার সরকারি বিরোধী দল সেটা করতে পারে এখন। না না, কেন আপনি 25 অক্টোবর পর্যন্ত মানবেন না? 24 যদি আম্পায়ার যদি ব্যাটিং করে বা ক্যাচ ধরে বা রেফারি যদি নিজেই গোলটা দিয়ে দেয়, সেই খেলাটাকে কি শুদ্ধ খেলা বলা যাবে? না না, আমাদের এখানে আমরা 24শে জানুয়ারি পর্যন্ত পরিপূর্ণভাবে সংসদ থাকবে এবং বর্তমান 51 অনুযায়ী, কিন্তু তার আগ পর্যন্ত একটা বিধিবদ্ধ সরকারকে বিপদে ফেলার জন্য যে সমস্ত অগণতান্ত্রিক কাজকর্ম রাস্তাঘাটে হচ্ছে, এটাকে আপনি কিভাবে গণতান্ত্রিক সরকার নির্বাচনে না গেলে মন্ত্রীরা পর্যন্ত পদত্যাগ করতে পারে না, তাদের পদত্যাগ করতে হলো গেজেট দিতে হয়। এই প্রথম পৃথিবীতে আবিষ্কার হয়েছে। নির্বাচনে গেলে আপনি 6টা মন্ত্রণা দিবেন, এটার জন্য আপনার ঘরের ভাড়ার যা খুশি তা বেটে দিবেন। আর আপনার সঙ্গে নির্বাচনে না গেলে